আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, শুরু করছি। সবাইকে প্রথমে শিক্ষক দিবসের শুভেচ্ছা। কালকে জিকে ক্লাসে দেখলাম সবার মধ্যে প্রচুর ইন্টারাকশন হচ্ছে, খুব ভালো লাগলো দেখে যে এত ভাবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ইন্টারাক্ট করছে। আমি আর চঞ্চল স্যার ভাবছিলাম যে আমরা হয়তো এবার বড্ড বেশি সিরিয়াস পড়িয়ে ফেলি, এর জন্য আমাদের মধ্যে এত ইন্টারাকশন আসে না আমাদের ক্লাসগুলোতে। যাই হোক, চেষ্টা করবো আমরা ওরকম ইন্টারাক্টিভ ক্লাস করার। জিকে এর দায়িত্বে ওই ম্যাম আছেন আর আমি আছি। এবার আমার ঘাড়ে একটা গুরু দায়িত্ব পড়েছে, সেটা হচ্ছে ভারতের সংবিধান। কারণ তোমরা জানো সংবিধান থেকে 5-6 নাম্বার থেকে 7 নাম্বার বা ভাগ্য করে যদি 8-9 নাম্বারও গোটা পলিটি ব্যাপারটা থেকে, শুধু সংবিধান না, গোটা পলিটি ব্যাপারটা থেকে আসতে পারে। তাই সংবিধানটা টার্গেট নিচ্ছি পুজোর আগে যে 4টে ক্লাস পাবো, সেই 4টে ক্লাসে তোমাদের পলিটিটা একটু মাথার মধ্যে প্রবেশ করানোর। এবার ব্যাপার হচ্ছে পলিটিটা কেমন ভাবে পড়বো বা এই পলিটি জিনিসটা কি। তোমরা সবাই জানো, এর আগে রাষ্ট্রবিজ্ঞান যারা জানো না, আমি নিজে সায়েন্সের লোক, তো আমি নিজে এসব সম্বন্ধে জানতাম না, চাকরি পরীক্ষার প্রিপারেশনের সময় এগুলো সম্বন্ধে জেনেছি আরো। তো সেরকম ভাবেই নোটটা বানানো হয়েছে। বিভিন্ন ডাব্লিউবিসিএস এর বই, ইউপিএসসির বই এবং প্রাইমারি প্রাইমারি বলছি পিএসসি যে বইগুলো হয়, নিতিন সিংহানিয়া বা আরো যে ইয়ার বুক গুলো হয়, সেগুলো থেকে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে বাকি সাবজেক্টের মতো এটা এমসিকিউ দিয়ে শেষ করব, কিন্তু এমসিকিউ দিয়ে এই জিনিসটা অন্তত হবে না, কোয়ালিটি এমসিকিউ দিয়ে পড়ানো যাবে না। বা আপারের জন্য যারা পড়ছো, এখানে একটু হলেও গল্পটা জানতে হবে যে কি ঘটনাটা ঘটেছিল। আমরা সেরকম যাব যে কি ঘটনা ঘটেছিল সেগুলো জানতে জানতে। তারপর আস্তে আস্তে যত তুমি এমসিকিউ পড়বে, এমসিকিউ তারপর ধরো তোমাকে আমি যদি 500 এমসিকিউ দিয়ে দিই বাড়িতে প্র্যাকটিস করার জন্য, 1000 এমসিকিউ দিয়ে দিই, তখন তুমি দেখবে দেখবে যে ইজিলি পারছো বা বুঝতে পারছো যে কোন এমসিকিউটা কোন জায়গাটাকে টাচ করছে, বা এটা আমি সেই আমার নোটের কোন জায়গাটা খুঁজলে এই গল্পটা পাবো, এই ঘটনাটা কোন জায়গাটায় হয়েছিল, তাই না? এরকম ভাবে তুমি জানতে পারবে। আদারওয়াইজ তুমি বুঝতেই পারবে না যে একটা এমসিকিউ পড়ে যে এটা কখন কিভাবে হয়েছিল, আরে এই ঘটনাটা তুমি জানি না, এটা আবার কি জিনিস, এরকম লাগবে দেখতে। অনেক মানে পলিটি বলতে গেলে যেই ব্যাপারটা, ভারতের সংবিধান বা ভারতের আইন সংক্রান্ত বিষয় যা যা আছে, এই গোটা ব্যাপারটা এতটাই বড় যে এটা জানতে গেলে তোমাদেরকে এত বেশি পড়তে হবে যে শেষ করার নেই। অ্যাকচুয়ালি যারা ডাব্লিউবিসিএস পড়ে তাদের কাছে তোমরা একটা বইয়ের নাম শুনবে, সেটা হচ্ছে লক্ষ্মীকান্ত। তো এই লক্ষ্মীকান্তর একটা বই আছে, রাইটারের নাম লক্ষ্মীকান্ত। তো এই লক্ষ্মীকান্তের একটা বই আছে, সেই বইটা 1400 পাতার বই, 1400 পাতার বই। তো সেই বই তো শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা গ্রুপ সিডির পড়া পড়ছি। কিন্তু যত দিন যাচ্ছে এত হিউজ পরিমাণ ফর্ম ফিল আপ হচ্ছে এবং এত অল্প সংখ্যক সিট, যে ওদেরকে মানুষ ছাঁটতে হলে, ওই লড়াইয়ে যদি মানুষকে ছাঁটতে হয়, ওরা প্রশ্নকে কঠিন করছে। গুড আফটারনুন এভরিওয়ান। তারপর এই যে লড়াইয়ে ছাঁটতে গেলে ওরা প্রশ্নকে কঠিন করছে, কোন ভেতর থেকে প্রশ্ন করছে। তারপর যখন এমসিকিউতে তোমরা যাবে তখন বুঝতে পারবে
বা শুধু এমসিকিউ প্র্যাকটিস না করে যখন কয়েকটা বছরের আগের বছর বা তার আগের বছরের এমসিকিউ কি কি ধরছে, তখন দেখলে তোমরা তোমরা বুঝতে পারবে যে ওরা কোন ডেপথে চলে গেছে এখন। পলিটি এমনই একটা জিনিস। তো চলো আজকে শুরু করি ভারতের সংবিধান সম্বন্ধে। এই ভারতের যে সংবিধান, তোমরা আই থিঙ্ক সবাই জানো কি জিনিস কনস্টিটিউশন বলে ইংরাজিতে। কোনো বই আছে, সব বই আছে, এটা হচ্ছে মেন কথা। তুমি যে বই কিনবে, তুমি একটা জিকে, স্ট্যাটিক জিকের বই তুমি চাকরির পরীক্ষার জন্য যে বই কিনবে সেই বইটি দেবে পলিটি একটা চ্যাপ্টার, ঠিক আছে? এবং বাঁধা ধরা অন্তত 5টা, সব থেকে বেশি হয়তো 10টা কোয়েশ্চেন ওখান থেকে আসবে। মানে একটা বড় পার্ট, যেমন জিওগ্রাফি থেকে 6-7 নাম্বার, ইতিহাসে 6-7 নাম্বার, সেরকম। ঠিক আছে? সংবিধান বা কনস্টিটিউশন কিরকম জিনিস? সংবিধান বা কনস্টিটিউশন হলো এমন একটা জিনিস যে, যেটা হচ্ছে কিছু আইন বলো বা কিছু নিয়ম বলো, সেটা বাঁধা ধরা করা আছে। সেই নিয়মটা আমাদের গোটা দেশে বাঁচতে গেলে নিয়মটা মেনে চলতে হবে। মানে এমন একটা বই যেদিনকে ভারত স্বাধীন হচ্ছে তারপরে করতে হলো, বের করতে হলো, যার ফলে মানে মানুষকে এটা বুঝতে হবে যে আমি মনে করলেই যা খুশি করতে পারি না। স্বাধীনতা স্বাধীনতা পেয়ে গেছি, তার মানে আমি মনে করলেই লোকের বাড়িতে চুরি করতে পারি না। আমাদের কিছু এথিক্স আছে, কিছু নৈতিকতা আছে, দেশে থাকতে গেলে সেগুলো মেনে চলতে হবে। তাহলে সেটা কোনটা মেনে চলতে হবে আর কোনটা মেনে চলতে হবে না, সেটা বুঝতে গেলে আমাদের একটু একটা নিয়ম বার করতে হবে, সরকারি নিয়ম, তাই না? তো সেই সরকারি নিয়মগুলোরই যে বইটা, সেই বইটাই আমি বলতে পারি কি, সেটা হলো আমাদের সংবিধান। তা সংবিধান যখন করছি, 1 সেকেন্ড দাঁড়াও, যারা মিউট করনি তারা একটু মিউট করে নিও। হুম, চলো। তো তো ভারতের সংবিধান যে লেখা হচ্ছে, তার আগে থেকে পটভূমি থেকে আমরা শুরু করব, অর্থাৎ রচনার পটভূমি। সব বই এটাই পাবে যে রচনার পটভূমি কিরকম। রচনার পটভূমি অর্থাৎ এই যে ভারতের সংবিধান বিবর্তন ও প্রণয়নের ইতিহাস। বলছে ভারতীয় সংবিধানের উৎপত্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকারের প্রণীত আইন ও নীতির মধ্যে নিহিত। এটি 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়, যা ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। খসড়া কমিটি মানে ইংরেজি থেকে যেটাকে বলা হয় ড্রাফটিং কমিটি, ঠিক আছে? পিছনে ব্যাকগ্রাউন্ডে লোগোটা কালোর মতো চলে এসেছে, তার জন্য একটু প্রবলেম হতে পারে। নেক্সট পিডিএফ থেকে ওগুলো দেওয়া হচ্ছে না, ঠিক আছে? এটা তৈরি হয়ে গেছিল তাই ওরকম ভাবে রাখা আছে। তো এই যে ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি মানে ধরো তোমাকে একটা ভালো করে স্কুলে বললো যে একটা কিছু লিখে জমা দিতে, তুমি কি করবে? তুমি সবার আগে সেটাকে একটা ভালো কাগজে লেখা রাখে একটা অন্য কাগজে খসড়ার মতো করে লিখে নেবে, ড্রাফটের মতো বানিয়ে নেবে। তারপর তো সেখান থেকে তুমি সেটাকে একটা ফাইনাল ভালো লেখা লিখে তুমি স্কুলে সেটা জমা দেবে। অনেকটা সেরকম সংবিধান লেখার আগে একটা ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছিল, যারা কি করেছিল অনেক দিন ধরে খেটে খেটে, দেখবো কতদিন, কত সময়, কবে থেকে কত সব আছে, তো সেটা খেটে খেটে তারা এই বইটা বানিয়েছিল। তো ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সংবিধান প্রণয়নের প্রক্রিয়াটি 1946 সাল থেকে 1949 সাল পর্যন্ত গণপরিষদ দ্বারা পরিচালিত হয়েছিল। এই বিবর্তনকে দুটি মূল সময়কালে ভাগ করা যায়, একটা হচ্ছে কোম্পানির শাসন আর একটা হচ্ছে রাজকীয় শাসন। কোম্পানির শাসন আর রাজকীয় শাসন কেন বলা হচ্ছে? দেখো, এটা তো আমরা সবাই জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা যে ভারতে এসেছিল, তারা তো শুধু ভারত শাসন মানে ভারতে ব্যবসা করতে এসেছিল এটা না। তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতে শাসন স্থাপন করা, তাদের ব্রিটেনের শাসন স্থাপন করা, ইংরেজদের শাসনটা স্থাপন করা। তো সেটাই হয়েছিল যে কিছুদিন, এই যে 1773 থেকে 1857 পর্যন্ত, 1858 পর্যন্ত, 57 পর্যন্ত বলতে পারো, যে এই টাইমটা পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রভাব প্রতিপত্তি আমাদের দেশে বাড়াতে আরম্ভ করলো। কিন্তু তারপরেই কি হলো, 1958 থেকে ইংল্যান্ডের রানী এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাথার উপরে হাত দিয়ে বসলো যে তোমাদের কাছ থেকে আমি এবার থেকে কিছু অধিকার কেড়ে নিলাম, এবার ডাইরেক্ট ইংল্যান্ডের রানীর অধিকার চলবে আমাদের দেশের মধ্যে। তাই দুটো ভাগে ভাগ করা হয়েছিল টাইমটাকে, একটা কোম্পানির শাসন আর একটা রাজকীয় শাসন। এই যে এরকম ভাবে আমি ছবিটা দিয়েছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে আমাদের রানীর মুকুট এসে বসলো। কোম্পানি শাসন 1773 থেকে 1858। এই সময় এই যে দেখো আইন সবকিছু আমরা কি পড়ছি, কনস্টিটিউশন পড়ছি, সংবিধান পড়ছি, মানে আইনের একটা বই পড়ছি। তাহলে আইন শুরু প্রথম যে ইংরেজরা আমাদের দেশে প্রথম আইন শুরু করলো, সেটা কবে থেকে শুরু করলো, তার জন্য কি থেকে শুরু করলো?
সেই অ্যাক্টটা যদি তোমাকে জিজ্ঞাসা করে, সেটার নাম দেওয়া হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট। মানে কি রেগুলেট করছে, তাই না? তোমার ফ্যানের রেগুলেটর কি করছে? ফ্যানের গতি নিয়ন্ত্রণ করছে। তাহলে অনেকটা একটা মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটিং অ্যাক্ট চালু হলো কবে? 1773-এ। উদ্দেশ্য কি? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপে ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মানে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার আগে চলে এসেছে জাহাঙ্গীরের আমল থেকে, এবার এসে ব্রিটিশরা তার মাথায় হাত দিয়ে বসলো যে এবার থেকে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ নিয়ন্ত্রণ করবে। মানে ইংল্যান্ডের রানীর কথা বলা হচ্ছে, যে ব্রিটিশরা, ব্রিটিশ সরকারের কথা বলা হচ্ছে সেই মুহূর্তে, সেই রাজ পরিবারের কথা বলা হচ্ছে, তারা এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো। কারণ আলটিমেটলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি হলে কি হবে, ওকে তো নিজের বাড়ি গিয়ে সে ইংল্যান্ডের রানীর পায়ের তলাতেই থাকতে হয়। তো এবার রানী সরাসরি প্রবেশ করছে। কি কি তিনি নিয়ম করলেন? কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া। তাহলে তোমার এখানে এমসিকিউ তুমি একটা হয়তো প্র্যাকটিস করতে গিয়ে পেলে যে কোন বছর থেকে ইংল্যান্ডের রানী বা রানী ভারতে এরকম একটা দুরকম শাসন ব্যবস্থা চালু করলেন, যে কিছু অধিকার ইংরেজদের হাতে থাকলো, কিছু অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকলো। তখন তুমি এখানে বললে এই যে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। তারপর এই রেগুলেটিং অ্যাক্ট, বলো। আচ্ছা বলছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা তো ইংরেজদেরই লোক। আরেকবার বলো। বলছি স্যার, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কি ইংরেজদেরই না আলাদা কোনো জাতি? না, ইস্ট ওটা তো ইন্ডিয়া কোম্পানিটা এখানে ইংরেজদেরই কথা বলা হচ্ছে। আচ্ছা। দেখো, ওরা প্রথমে কোম্পানি হিসেবে ভারতে এসেছিল, তাহলে এবার কোম্পানি হিসেবে তো ব্যবসা করা কাজ ওদের, কিন্তু ওরা কি করলো, আস্তে আস্তে সব ক্ষেত্রে নাক গলাতে আরম্ভ করলো। তো আলটিমেটলি যখন ওরা লাগাম ছাড়া কাজ করতে লেগেছে, মানে কি, ওদের অধীনস্থ, ধরো এখানে ধরো একটা তোমার লোকাল এরিয়াতে পশ্চিম বাংলাতে ওদের একজন বড় অফিসার আছে, সে চরম দুর্নীতি করতে আরম্ভ করেছে। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে যে উদ্দেশ্যে এসেছিল, এ এমন ভাবে টাকা তুলতে আরম্ভ করেছে সাধারণ মানুষের কাছ থেকে, যে ইংল্যান্ড তো টাকাটা পৌঁছাচ্ছেই না, এমনকি ভারতের যে সর্বোচ্চ অফিসার আছে তার হাতেও পৌঁছাচ্ছে না। তখন ইংল্যান্ডে যে রানী বসে আছে, সে দেখছে না, এগুলো তো আমি যে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে, বা এরা ওখানে কি টাকা ইনকাম করে আমাদের দেশে পাঠাবে, এই উদ্দেশ্যে ভারতে পাঠিয়েছিলাম, কিন্তু সেই টাকা তো আমরা পাচ্ছি না। ওরা কি করছে, ওরা এসে দেখছে পশ্চিমবাংলায় যে অফিসারটা বসে আছে, সে পশ্চিমবাংলাতেই বিরাট বড় মহল বানিয়ে বসে আছে, সব টাকা নিজে খেয়ে একটা বিরাট বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বসে আছে। সে বলছে আমি তো আর ইংল্যান্ডে ফেরত যাবো না। তো এরকম ধরনের কিছু মানুষকে রেগুলেট করার জন্য এই ধরনের রেগুলেটিং আইনগুলো চালু হয়েছিল। যত না মানে বলতে পারি যে শাসন কি দরকার পড়েছে হঠাৎ করে, দিব্যি তো শান্ত ঠিকঠাক চলছিল সমস্ত, কিন্তু হঠাৎ করে কি এমন দরকার পড়লো যে ইংল্যান্ডের রানীর যে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে এবার হস্তক্ষেপ করলো, তার কিছু কিছু অধিকার কেড়ে নিয়ে নিজের হাতে নিয়ে এলো। সেখানেই এবার এই রেগুলেটিং অ্যাক্টের প্রবেশ। এগুলো প্রত্যেকটা এক একটা, যদি যারা বড় মানে পলিটি যারা ধরো ডাব্লিউবিসিএস পড়ছে, তাদের এক একটা রেগুলেটিং অ্যাক্টের এক একটা বড় বড় ভিডিও হয়ে যায়। আমরা এখানে ছোট ছোট ঢুকে ঢুকে পড়বো। তবে সেকেন্ড যেটা, বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নতি করা এবং ওয়ারেন হেস্টিংস কে প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। দেখো এখানে তাহলে এমসিকিউ পাবে যে কোন মানে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নতি করা হয়েছিল কোন আইনের দ্বারা, তখন হবে এই রেগুলেটিং অ্যাক্ট 73। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস তার আগে গভর্নর ছিলেন, তারই পদকে চেঞ্জ করে গভর্নর জেনারেল করা হচ্ছে, তাহলে লোকটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে প্রথম গভর্নর জেনারেল কে হবে? ওয়ারেন হেস্টিংস। তাহলে শেষ বাংলার গভর্নর কে? সেটা ওয়ারেন হেস্টিংস। এরকম ভাবে পড়তে হয়। 1774 সালে কলকাতায় একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। তার প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলাইজা ইম্পে। দুটোই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে প্রথম ভারতের সুপ্রিম কোর্ট কোথায় হয়, সেটা হচ্ছে 1774 কলকাতায়, এবং প্রথম বিচারপতি কে হয়েছিল, সে ছিল স্যার ইলাইজা ইম্পে। কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য ও ঘুষ গ্রহণ নিষিদ্ধ করা হয়। বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সি গুলোকে, জানো তিনটি প্রেসিডেন্সি ছিল, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, তো সেই বাকি দুটো প্রেসিডেন্সিকেও বাংলার গভর্নর জেনারেলের অধীনে আনা হয়। মানে বুঝতে পারছো, আজকে যেমন দিল্লি থেকে গোটা দেশকে শাসন করা হচ্ছে, তখন ভারত বলতে গেলে ইংরেজ শাসনে তিনটে প্রেসিডেন্সি, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, তিনটে প্রধান প্রেসিডেন্সি কলকাতার বসে যে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, সে তখন নিয়ন্ত্রণ করছে। তখন কলকাতায় হচ্ছে আমাদের সেন্টার অফ পাওয়ার। তারপরে কে আসছে? অ্যাক্ট অফ সেটেলমেন্ট। অ্যাক্ট অফ সেটেলমেন্ট কি? 1781 সালে। উদ্দেশ্য রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলো সংশোধন করা। কি কি আমাদের উদ্দেশ্য ছিল এখানে? যে গভর্নর জেনারেল ও তার কাউন্সিলকে সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে অব্যাহতি দেওয়া। মানে দেখো, এই আজকে যেটা হচ্ছে, আমাদের নেতা মন্ত্রীদের কোর্টে গিয়ে বিভিন্ন রকম আইন শোনানো হচ্ছে, তারা জেলে চলে যাচ্ছে। তাহলে গভর্নর জেনারেল সেই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলায় ওয়ারেন হেস্টিংস,
আর কলকাতাতেই তখন আমাদের প্রথম কি হলো, প্রথম 1774 সালে সুপ্রিম কোর্ট তৈরি হলো, যেখানে স্যার ইলাইজা ইম্পে বিচারপতি হয়ে বসে আছেন। তাহলে সেখানে যদি নিজে ওয়ারেন হেস্টিংস লোকটা না খুব একটা ভালো লোক ছিল না, নিজেই দুর্নীতিতে পুরো গলা অব্দি ডুবে থাকতো লোকটা। তাহলে ওই লোকটাকে যদি এখন সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে জেলে পাঠানো হয় তাহলে তো হয়ে গেল শেষ। তো লোকটা সবার আগে কি করলো, একটা সেটেলমেন্টে 1781-তে বললো যে আমি ভাই যে পদে বসে আছি গভর্নর জেনারেলকে তাকে আইনের ঊর্ধ্বে করে দাও, মানে আমি সুপ্রিম কোর্ট যেতে পারবো না। তো সবার আগে দেখো 1 নম্বর নিয়ম 1781-তে যে রেগুলেটিং অ্যাক্ট অফ সেটেলমেন্টটা হচ্ছে, সেখানে কি করছে, রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি সংশোধন করা। ত্রুটি আবার কি, মানে রেগুলেটিং অ্যাক্টে একটু ইংল্যান্ডের রানী বেশি হস্তক্ষেপ করে ফেলেছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা একটু রেগে গিয়েছে রানীর উপর, বলছে কিছু কিছু তো ছাড় দিন। তো সেই কি কি ছাড় দিল সেটা এখানে বলছে এবার, যে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলকে সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে অব্যাহতি দেওয়া, রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে বাদ দেওয়া, মানে বুঝতে পারছো, পুরো টাকার হিসাব দেবে না সুপ্রিম কোর্টকে এরা। তারপর হিন্দুদের জন্য হিন্দু আইন, মুসলিমদের জন্য মুসলিম আইন প্রয়োগের বিধান করা হয়। তাহলে আজকে আমরা যে কারণে পলিটির ফার্স্ট ডে পড়তে গিয়ে এইটা পড়ছি, তার কারণ হচ্ছে আমাদের থার্ড লাইনটা। কারণ আমরা কি পড়ছি, যে একদিনে তো ভারতের সংবিধান তৈরি হলো না, একদিনে তো ভারতের সমস্ত আইন তৈরি হলো না। প্রথম এক থেকে যত পড়তে আরম্ভ করলাম যে কবে কবে আস্তে আস্তে কোন কোন আইন চালু হলো, তা আজকে এখানে হচ্ছে এই অ্যাক্ট অফ সেটেলমেন্টে 1781-তে প্রথম হিন্দু আইন আর মুসলিম আইন বলে আলাদা দুটো আইন লেখা শুরু হলো। ঠিক আছে, কত সাল থেকে, অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781 থেকে। তারপর মাঝে মাঝে ছবি দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের একটু এন্টারটেনমেন্ট হবে, নইলে তো একদম বোর লাগবে পিডিএফটা পড়তে পড়তে। তারপর পিটের ভারত আইন 1784। প্রশ্ন প্রচুর আসে, পিটের ভারত আইনটা কি। সেই মুহূর্তে ইংল্যান্ডের একজন রানীর মানে মন্ত্রী টাইপের ছিলেন, তিনি ছিলেন পিট। তার নাম অনুসারে রাখা হয়েছে, কারণ সে ভারতে এসেছিল এই ভারতের অফিসারগুলোর সঙ্গে সেটেলমেন্ট করতে, ঠিক আছে, সেই জন্য। তো 1784-তে দেখো, 81-তে হলো, তারপর আবার 84-তে সেখানে কি, কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কাজগুলিকে পৃথক করা। এখানে দ্বৈত সরকার মানে ডুয়াল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়। সেটা কি, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল রাজনৈতিক বিষয়গুলো এবং বোর্ড অফ ডিরেক্টরস বাণিজ্যিক বিষয়গুলো দেখাশোনা করতো। এই বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড অফ ডিরেক্টরস মানেটা কি, বোর্ড অফ কন্ট্রোল মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললো যে এরপর থেকে যা যা করা হবে, যা যা নিয়ম বানানো হবে, আমাদের একটা টিম থাকবে, রানীর কাছ থেকে বললো একটা টিম থাকবে, দুটো টিম মিলে ডিসাইড করবে যে কোন কাজটা কেমন ভাবে করা উচিত। তো একটা টিমকে বললো বোর্ড অফ কন্ট্রোল, একটাকে বলা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। দুজনা মিলে যেহেতু একটা আমাদের দেশটাকে গভর্ন করবে, আমাদের দেশটার সরকারটাকে চালাবে, সেই জন্য এটাকে একটা ডুয়াল গভর্নমেন্ট বলা হলো, ঠিক আছে। আর এদের সদস্যদের কমিশনার বলা হতো। এবং খুব স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো, এদেরকেও সুপ্রিম কোর্টের তৎকালীন যে ভারতীয় সুপ্রিম কোর্ট তার ঊর্ধ্বে রাখা হলো, বা এরা যাই করুক না কারণ এদেরকে কেউ কোনোদিন সুপ্রিম কোর্টে এদের নামে কেস করতে পারবে না, এরকম ব্যাপার। তো কোম্পানির অঞ্চলগুলিকে প্রথমবার ভারতে ব্রিটিশ সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয়। এই লাইনগুলো হঠাৎ করে কেন দিয়েছি, কারণ এই লাইনগুলো থেকে প্রশ্ন এসেছে, যে প্রথম ভারতে কোম্পানি অধিকৃত যে জমিগুলো ছিল, যে জায়গাগুলো ছিল, যা কিছুই ছিল, সেটাকে ভারতে ব্রিটিশ সরকার সরাসরি নিজের সম্পত্তি হিসেবে দাবি করলো। তার মানে কি, একটা ধরো ওয়ারেন হেস্টিংস একটা বড় জমি কিনেছে, সেই জমিটা এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমি ছিল, সেটা কি রাজার নামে একটা জমি, কিন্তু রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিছু বছরের জন্য লিজ দিয়েছে, যে তোমরা এখানে এসে ব্যবসা করছো, এই জায়গাটা তোমাকে দেওয়া হয়েছে, এখানে তুমি কারখানা করো, এখানে তুমি যা খুশি করো, একটা বানাও, তারপর করব। কিন্তু হঠাৎ করে এই এই আইনের পর থেকে, এই পিটের ভারত শাসন আইনের পর থেকে, সেটাকে সরাসরি ব্রিটিশ সরকার ভারতে নিজের জমি বলে দাবি করে ফেললো। তারপর চার্টার অ্যাক্ট 1793, 1793, এখানে উদ্দেশ্য কি, কোম্পানি শাসনের মেয়াদ 20 বছরের জন্য বাড়ানো হচ্ছে। এই 20 কোম্পানি শাসনের মেয়াদটা কি, ব্যাপারটা হচ্ছে যে যখন ফার্স্টে দেখো 93, তার আগে 84, তার আগে 81, তার আগে 73, তাহলে দেখো 73-এ যে রেগুলেটিং একটা চালু হয়েছিল, তাহলে 73-এর 20 বছর পর 93। তো 73-এ গিয়ে রানী প্রচন্ড রেগে ভারতে তখন বলছে যে এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাই শেষ করো, সরাসরি ব্রিটিশ শাসন চালু করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন রেগে আছে, বলছে আমরাই তো ভারতে এসে ভারতে শাসনটা চালাচ্ছি, আমরা কি করতে ছেড়ে বেরিয়ে যাবো, আমরা ছেড়ে এখন বেরিয়ে যাবো না। বললো ঠিক আছে, 20 বছর টাইম দিলাম, 20 বছর পর কিন্তু ব্রিটিশ সরকার সরাসরি হস্তক্ষেপ করবে। ঠিক আছে, তাহলে 73-এর পরে আবার কি হলো, 93। এই যে, তো কোম্পানির শাসন আবার 20 বছরের জন্য বাড়ানো হলো। তার মানে 93-এর পরে ভাবো 1803 তো 1813, তাহলে 1813 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখনো ব্যবসা করতে পারবে এবং দ্বৈত শাসন ব্যবস্থা চলবে ভারতে। ইংল্যান্ড সরকার মানে ব্রিটিশ সরকার, ব্রিটিশ রাজ
সরাসরি কিন্তু ইংল্যান্ডের ক্রাউন সরাসরি ভারতে শাসন করতে পারবে না, তাদেরকে এই বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টর দুজনকে দিয়েই কাজ চালাতে হবে। চার্টার অ্যাক্টের বিধান কি? গভর্নর জেনারেলকে তার কাউন্সিলরের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা দেওয়া হয়। মানে ভাবো, এই যে কাউন্সিলর কাদেরকে বলা হচ্ছিল, যে বোর্ড অফ ডিরেক্টর আর বোর্ড অফ কন্ট্রোলের মেম্বারদের কাউন্সিলর বলা হচ্ছিল। ওয়ারেন হেস্টিংস যে কাউকে সাপোর্ট করতে পারে, তার কোনো একটা লোকের কোনো একটা কথা এই টিমের মধ্যে পছন্দ হয়নি, সে সরাসরি তার সিদ্ধান্তটাকে বাতিল করে দেওয়া হয়। মানে গভর্নর জেনারেলকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হচ্ছে সবসময়, বুঝতে পারছো? এবার হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সদস্যদের বেতন ভারতীয় রাজস্ব থেকে দেওয়ার বিধান করা হয়। তার মানে ভারত থেকে রাজস্ব তুলে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে, সেই টাকা থেকেই আবার আহ, যে মানে সেই টাকা থেকে ইংল্যান্ড সরকার যে আবার টাকা দেবে, ওদেরকে মাইনে দেবে তা নয়। ভারতের সমস্ত অফিসারদের মাইনে ভারতীয়দের কাছ থেকে যে কর উসুল করা হচ্ছে সেখান থেকে ডাইরেক্ট ভারতের যে কর্মচারীরা আছে তারা পাবে, তারপর বাকি টাকা ইংল্যান্ডে চলে যাবে। এইটা আমার নিয়ম ঠিক হলো। বেশ, তাহলে দেখো আবার 20 বছর পর যখন বলছে যে 1813, তখন আবার চার্টার অ্যাক্ট চালু হলো। এখানে কি, ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার শেষ করা, মানে একচেটিয়া এবার আর ওরা বাণিজ্য করতে পারবে না। এবার সরাসরি আস্তে আস্তে অন্য নিয়ম ঢুকছে। কি ঢুকছে? যে চীনের সাথে বাণিজ্য এবং চায়ের বাণিজ্যের অধিকার ব্যতীত কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার বাতিল করা হয়। ফলে সকল ইংরেজ বণিকরা ভারতে ব্যবসা করার অধিকার পায়। এবার কি বললো, একটু ওপেন করে দিল ব্যাপারটা। ওপেন মানে কি, ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অফিসার ভারতে একটা এসে একটা জায়গায় জমিদারের মতো হয়ে গিয়েছে, সেখানকার লোকজনকে প্রচুর টাকা ধার দিয়ে দিয়েছে, টাকা দিয়েছে, ঠিক আছে, মহাজনের মতো হয়ে গেছে, তাদের কাছে সুদ নিচ্ছে, তাদের জমিগুলো নিজের দখলে রেখে দিয়েছে, তাদেরকে দিয়ে জোর জোর করে নীল চাষ করাচ্ছে। তখন সে একদিন বলল, আমি কেন একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স দিচ্ছি, আবার ইংল্যান্ডের রানীকে ট্যাক্স দিচ্ছি। সে ইংল্যান্ডের রানীর কাছে সরাসরি চলে গিয়েছে, ঠিক বলছে আমি আপনাকে সর্বোচ্চ মনে করি, আমি আপনাকে ট্যাক্স দেবো, আমি এসব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চিনি না, ঠিক আছে। ইংল্যান্ডের রানী দেখছে তাহলে এই লোকটা যদি গোটা ট্যাক্সটা আমার পকেটেই দেয় তাহলে তো খুব ভালো, মাঝখান থেকে এই মিডিল ম্যান ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে সরাতে হবে। ঠিক এই নিয়মটা এখানে চালু হলো, যে একচেটিয়া বাণিজ্যিক অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে তুলে দিল। ফলে ইংরেজের যে বণিকরা ভারতে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, তারা আলাদা আলাদা করে নিজেরা সেপারেট নিজের ব্যবসা প্রতিষ্ঠা করার অধিকারটা পেয়ে গেল। ব্রিটিশ পার্লামেন্ট ভারতে কোম্পানির অঞ্চলের ওপর ব্রিটিশ ক্রাউনের সার্বভৌমত্ব দাবি করলো। মানে বললো এই যে মানে ব্রিটিশ ক্রাউনের সার্বভৌমত্ব মানে মানে সরাসরি ক্রাউন বলে ইংল্যান্ডের যে শাসন, ইংল্যান্ডের ক্রাউন মানে কি, ক্রাউন মানে হচ্ছে মাথার উপরে যেটা ওই পরে আর কি, রাজমুকুট। তাহলে ওই যে আর কি, যে রাজমুকুটের সার্বভৌমত্ব, রাজমুকুটের হুকুম চলবে এবার সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট এটা ডিসাইড করলো ভারতের কোম্পানির ওপরে, সব অঞ্চলের ওপরে। এখানে একটা প্রশ্ন করে, এই ইংরেজরা সর্বপ্রথম ভারতীয়দের শিক্ষার জন্য স্কুল চালু করেছিল, ঠিক আছে। সেটা কোন নিয়মে? এই চার্টার অ্যাক্ট 1813-তে দেখো লেখা আছে যে ভারতীয় শিক্ষার জন্য প্রতি বছর 1 লাখ টাকা বরাদ্দ করা হয়। এই যে আমি এখানে দিয়েছি। তা তুমি ভেবো না যে খুব একটা ভালো কাজের জন্য ওরা দিয়েছিল। ওরা মেনলি দিয়েছিল, ওরা দেখলো যে ভারতে ব্যবসা করতে গেলে আমাকে কিছু ভারতীয় লোককে কাজে লাগাতে হবে, নিজের কোম্পানিতে কাজে লাগাতে হবে। আর যদি তা লাগাতে হয় তাহলে আমাদেরকে সবার আগে যেটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেটা আমাদের ভাষা বুঝতে পারছি না ওদের কি বলছে বা আমরা কি বলছি, তো ওদেরকে আধা আধা হলেও একটু ইংরাজি বোঝাতে হবে। আমরা দেখবে ওই পুরোনো দিনের যদি ইংরেজ আমলে কোনো সিনেমা টিনেমা দেখে থাকো, তাহলে দেখবে সে একটা করে নায়েবজি থাকতো একটা ইংরেজ সরকারের সঙ্গে, সে ওই ইংরেজ অফিসারের সঙ্গে সবসময় থাকতো, যে সে আধা ইংরাজি আধা বাংলাতে যে মেন মানে ইংল্যান্ডের ব্রিটিশ লোকটা তার সাথে ভারতীয় লোকের মাঝখানে একটা ট্রান্সলেটারে কাজ করতো এবং সঙ্গে সঙ্গে থাকতো। এই ধরনের কিছু লোক তৈরি করার জন্য এই 1 লাখ টাকা খরচ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল বানানো হলো, মানে নিজের কাজের জন্য কিছু ভারতীয় লোককে সেই শিক্ষায় শিক্ষিত করা, যাতে এদেরকে দিয়ে আমরা আবার কাজ করাতে পারি। এটাই খ্রিস্টান মিশনারিরা ব্রিটিশ ভারতে ধর্ম প্রচারের অধিকার পায়। খ্রিস্টান মিশনারিরা তো জানো আস্তে আস্তে ভারতে এবার প্রবেশ করছে। চার্টার অ্যাক্ট 1833, এখানে কি হচ্ছে এবার, তাহলে আবার দেখো 1813-তে একটা চার্টার অ্যাক্ট হয়েছিল, তারপর আবার 20 বছর পর 1833, মানে সেই এই যুগে কেউ বলতে পারবে তোমাদের মধ্যে যে এই যুগে একটা ঠিক এমন জিনিস আমাদের ভারতে প্রতি 10 বছর 20 বছর করে এক্সটেন্ড করে করে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, এই মুহূর্তে একটা জিনিস কেউ জানো? তাহলে একবার মাইক অন করে বলতে পারো। স্যার আদমশুমারি। না, আদমশুমারি 10 বছর পর পর হবে এরকম একটা নিয়ম আছে, কিন্তু এমন একটা জিনিস যেটা এককালীন ডিসাইড করা হয়েছিল যে কিছু বছর পর শেষ হয়ে যাবে, 20 বছর পর শেষ হয়ে যাবে, 40 বছর পর শেষ হয়ে যাবে, কিন্তু তারপর ওটা এক্সটেন্ড করিয়ে করানোই হচ্ছে। रिजर्वेशन पॉलिसी। এক্স্যাক্টলি, রিজার্ভেশন পলিসি, এসসি এসটি রিজার্ভেশন পলিসি
আমাদের ভারতে প্রথমে একটা নির্দিষ্ট টাইম পর ঠিক করা হয় যে এটা শেষ করা হবে, এটা সারা জীবন ধরে চলতে পারে না। কিন্তু কিছু কারণের জন্য আজও এই যে মানে এক্সটেন্ড করা হয় এটা, যে আবার 10 বছরের জন্য এসটি এসসি রিজার্ভেশন থাকবে, আবার 10 বছর 20 বছরের জন্য এসটি এসসি রিজার্ভেশন থাকবে, এরকম করে পার্লামেন্টে হয়। নিলে অরিজিনাল ভারত স্বাধীনের সময় যত বছরের জন্য রিজার্ভেশন পলিসি থাকবে এই হিসেবে নিয়মটা করা হয়েছিল, সেই টাইম বহুদিন আগে শেষ হয়ে গেছে। যেটা বর্তমানে আমাদের রিজার্ভেশনের যে কেসটা চলছে ওইতে সুপ্রিম কোর্টে, সেখানেও উল্লেখ করা হয়েছে বারবার করে যে ওটা তো অনেকদিন আগেই ধরা হয়েছিল যে গোটার ব্যাপারটাকে অবলুপ্ত করা হবে। তাহলে আজও যে উদ্দেশ্যে ওটাকে চালানো হচ্ছে সেই উদ্দেশ্য মানে প্রতিফলিত করতে আমাদের আর কত বছর এক্সটেন্ড করা উচিত, ওটা আলোচিত হবে। আই থিঙ্ক নেক্সট শুনানিতে ওইগুলো আলোচিত হবে। তারপর চার্টার অ্যাক্ট 1833। 1833-এ আবার যখন 20 বছর পর এই চার্টার অ্যাক্ট চালু হলো, তো ব্রিটিশ ভারতে ক্ষমতা কেন্দ্রীভূত করা, মানে ব্রিটিশ ভারতে ক্ষমতা কেন্দ্রীভূত করা মানে কি বলছে, বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল বলে দেওয়া হলো। তাহলে ভালো করে বোঝো মানে কিরকম কোয়েশ্চেনটা আসে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে কবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানানো হলো, বা ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, এরকম কত রকম ভাবে প্রশ্ন আসতে পারে। ঘটনাটা কি, ঘটনা হচ্ছে 1833 সালে ভারত মানে একটু আগে কি জানলে, কলকাতাতে একটা গভর্নর জেনারেল বসে আছে, সেই মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বোম্বে প্রেসিডেন্সি দুটোকেই গভর্ন করছে। কিন্তু এই যে উইলিয়াম বেন্টিং, তার যে পদটা, তার পদটার নাম চেঞ্জ করে দেওয়া হলো, কি হলো এবার, সে হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল। দিয়ে তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, যে লোকটা বসেছিল সেই, শুধু তার পদের নামটা চেঞ্জ হয়েছে, তার চেয়ারের নামটা চেঞ্জ হয়েছে। তো এবার 1833-এ ভারতের গভর্নর জেনারেল নাম হয়ে গেল তার। বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সির আইন প্রণয়নের ক্ষমতা কেড়ে নেওয়া হয়। তার মানে কি, বোম্বে এবং মাদ্রাজে কিছু বড় বড় সওদাগর, কিছু বড় বড় মার্চেন্টস এবং কিছু বড় বড় অফিসার্স ব্রিটিশার্সরা ছিলেন, যারা নিজেদের মতো করে আলাদা আলাদা কিছু আইন চালু করছিল বোম্বে এবং মাদ্রাজে। ইংল্যান্ডের রানী দেখছে এরা যদি এখন নিজেদের আইন চালু করে, তাহলে একটা টাইম পর এমন হবে যে এক এক জায়গায় এক এক রকম আইন চলছে, তা আমি তো পাগল হয়ে যাব। আমাকে সব জায়গায় জানতে গেলে কিছু কমন আইন আনতে হবে, তো সবার আগে এদের কাছ থেকে এই যে নতুন আইন বানানোর ক্ষমতা সেটাই কেড়ে নাও। তো বোম্বে মাদ্রাজের কাছ থেকে সেটা কেড়ে নিল। কেন্দ্রীয় আইন পরিষদ গঠিত হয়। এইবার দেখো 1833-এ ফার্স্ট টাইম ভারতে একটা জুডিশিয়ারি বোর্ড তৈরি হচ্ছে, যে ভারতে কেন্দ্রীয় আইন ব্যবস্থা, মানে ভারতে তার আগে পর্যন্ত কেউ খুন করেছে, কেউ রাহাজানি করেছে, কেউ কিছু করেছে, গোটা ভারতকে কেন্দ্র করে একটা আইন তৈরি করতে হবে, এটা কেউ ভাবেইনি। 1833-এ ব্রিটিশরা ফার্স্ট ভাবলো, তার একটা টিমও তৈরি করে ফেললো, নাম দিল কেন্দ্রীয় আইন পরিষদ। এই আইন কমিশন গঠন করার যদি ডেট তোমাকে জিজ্ঞাসা করে তাহলে 1834 লিখবে। আর প্রধান কে ছিল, লর্ড ম্যাকলে। পঞ্চম আইন এর মাধ্যমে ভারতের দাস প্রথার অবলুপ্তি ঘটনা হয়। অবশ্যই বুঝতে পারছো পঞ্চম আইন মানে নিশ্চয়ই 5টা আইন থাকবে, কি কি থাকবে অত ডিটেলে আসে না, সেই জন্য দিনই শুধু ভারতের দাস প্রথা মানে দাস কেনা বেচা, মানুষ কেনা বেচা, মানুষকে কিনে নিয়ে চাকর কিনে সারা জীবন তাকে খাটানো, এই সব আইন অবলুপ্ত করা হলো পঞ্চম আইনের মাধ্যমে, যেটা চার্টার অ্যাক্ট 1833-এ, এইটুকুই আসে আমাদের। তারপর সরকারি চাকরির জন্য উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয়, কারণ কি, বহু জায়গায় অপোজ করেছে যে একটা ব্রিটিশ যে পদে কাজ করছে সেই পদে একটা কালো চামড়ার ভারতীয় কোনোদিন কাজ করতে পারে না। ঠিক আছে, তার জন্য চেষ্টা করা হয়েছিল, যাতে ফলস্বরূপ কি হয়েছিল, ফলস্বরূপ হচ্ছে ইউপিএসসি, যে আমরা এখন পড়ছি যে ইউপিএসসি, সেই মানে কি বলবো তোমাকে, সরকারের সরাসরি লোক, যাকে আর কেউ গভর্ন করতে পারবে না, একটা ইউপিএসসি ক্যাডারকে একমাত্র সে মানে প্রেসিডেন্ট ইয়ে করতে পারে, নির্দেশ করতে পারে, ভাই তুমি এটা কেন করেছো ওটা কেন করেছো, সে আর কারো কাছে জবাবদিহি করতে ইয়ে নয়, বাধিত নয়। তাহলে সেই যে পদ, একটা অত ক্ষমতাশীল পদ, সে এখন সেটা কোন সালে চালু করেছিল, যেটা ব্রিটিশরা চালু করে গিয়েছিল যে এরকম একটা পদ থাকবে, সেটাকে 1833, যেটা চার্টার অ্যাক্টে, সেটাই হচ্ছে ইউপিএসসি। এবং ইউপিএসসি তে এর কিছু বছর পর, যেটা আমি তোকে ছবি দিয়ে বোঝাচ্ছি, যে সরাসরি এত পাওয়ারফুল একটা ভারতীয়কে দেওয়ার মতো পদ চালু করা হলো। কিন্তু এটা বহু টাইম লেগেছিল, এটা ইটসেলফ তোমরা যদি পরে পড়ো তখন বুঝতে পারবে যে বহু কাঠখড় পুড়িয়ে এটা হয়েছিল। চার্টার অ্যাক্ট 18, হ্যাঁ বলো। উন্মুক্ত প্রতিযোগিতাটা কি? উন্মুক্ত প্রতিযোগিতা মানে হচ্ছে, ভালো করে বোঝো যে তুমি যাতে এই লোকটা ঢুকতে না পারে তার জন্য কিছু কঠিন ব্যবস্থা, ভারতীয়দের জন্য কিছু কঠিন ব্যবস্থা করে রেখেছিল, যাতে কোনো ভারতীয় ওই ইংরেজদের ওই জায়গাটা অব্দি, অত বড় পদ অব্দি পৌঁছাতেই না পারে।
উন্মুক্ত প্রতিযোগিতা মানে তাদের জন্য এবার ওপেন করে দিল, যে একটা ব্রিটিশ ছেলে যখন পরীক্ষা দিচ্ছে আর একটা ভারতীয় যখন পরীক্ষা দিচ্ছে, তাদের দুজনের জন্য নিয়ম এক থাকবে। যদিও বাস্তবে সেটা হতো না, ভারতে হতো না, কিন্তু এগুলো তৈরি হচ্ছে কোথায়? এগুলো তৈরি হচ্ছে ব্রিটিশে, মানে ব্রিটেনে বসে বসে আইনগুলো। তো সেই জন্য আইন যে তৈরি হলো, ভারতে কতটা বলবৎ হলো সেটা পরে আমরা জানবো। সেটা আর লিখিত। বলছি যে হ্যাঁ, হ্যাঁ বলো। প্রথম 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 যেটা বলেছেন ওই পয়েন্টটা, ওইটাতে আর কি মানে পদটার নামটা চেঞ্জ হলো বাট এটা একই রইলো। আপনি একটু স্লাইডটা নামান স্যার। ভারতের গভর্নর জেনারেল। এই বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল উন্নীত করা মানে শুধু নামটা পাল্টে দেওয়া হলো নাকি স্যার, না পদটা উন্নীত করা হলো? পদ যা হয়েছে দেখো, বোম্বে আর মাদ্রাজ প্রেসিডেন্সির আইন প্রণয়নের ক্ষমতা কেড়ে নেওয়া হলো। তাহলে একমাত্র আইন প্রণয়ন, নতুন আইন বানানোর ক্ষমতা কার কাছে থাকলো? কলকাতা প্রেসিডেন্সির কাছে। আর কলকাতা প্রেসিডেন্সিতে কে বসে আছে? ভারতের গভর্নর জেনারেল। তার মানে কলমে বলতে গেলে এই ভারতের গভর্নর জেনারেল যে লোকটা থাকবে, সেই বোম্বে এবং মাদ্রাজকে কন্ট্রোল করতে পারবে। মানে স্যার বাংলাতে যে থাকবে গভর্নর জেনারেল সে ভারতের হবে নাকি? হ্যাঁ, তাকে এবার সম্পূর্ণ ভারতের দায়িত্ব দেওয়া হয়ে গেল, এবং সে একা এই বোম্বে মাদ্রাজেরও আইন প্রণয়ন করতে পারে। মানে সে কলকাতায় বসে ডিসাইড করবে যে বোম্বেতে আজকে কি হবে বা মাদ্রাজ প্রেসিডেন্সিতে আজকে কি হবে। মানে যতক্ষণ বাংলার গভর্নরের ক্ষমতা ছিল তখন তিনার ওই নিজের রাজ্যটাকে দেখার ক্ষমতা ছিল, আর যখন হ্যাঁ, ভারতে নিজে উন্নীত নিজের করে দেওয়া হলো তখন দেখাশোনা করতো। কিন্তু যখন তখন ভারতের তখন গভর্নর জেনারেল হয়ে গেল, তখন ওটা গোটা দেশটাই বলতে গেলে, গোটা দেশ বলতে গেলে দেশ বলা যায় না, কারণ তখনও প্রচুর রাজা, যারা নিজেদের মতো করে ভারত মানে ব্রিটিশদের সঙ্গে একটা দ্বৈত শাসন ব্যবস্থায় চলছিল। মানে সে রাজত্বও চালাচ্ছিল, আবার ব্রিটিশ সরকারকে ট্যাক্স দিচ্ছিল। যে ব্রিটিশ সরকার আর কি জোর জবরদস্তি আর কি নিজেদের সম্পত্তি বলে দাবি করতো, আবার রাজা বলতো না এই সম্পত্তি ব্রিটিশের নয়, এই সম্পত্তি আমার, দিয়ে এরকম একটা ব্যবস্থা চলতো। তাই ব্রিটিশ শাসনটাকে সবসময় ভারতে কয়েকটা প্রেসিডেন্সিতে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে মেন হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি আর কলকাতা প্রেসিডেন্সি। ওকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। প্রথমেই বলেছিলাম কালকের মতো একটু মজাদার ক্লাস হবে না, কারণ আমি এবার যে গুরু দায়িত্বটা তুলেছি সেটা হচ্ছে পলিটি। পলিটিটা আমি আবার যদি তোমাকে 500 এমসিকিউ করে দেবো তাও হবে না। এটাতে একটু আর কি গল্পটা জানতে হবে যে কি হলো, তারপর তুমি করো না। তারপর তোমাকে যে দুনিয়ার বই আছে পৃথিবীতে, 500 এমসিকিউ, 1000 এমসিকিউ, 2000 এমসিকিউ আমার কাছে পিডিএফ পড়ে আছে, আমি দিয়ে দিচ্ছি, করো। কিন্তু গল্পটা তার আগে একটু জানতে হবে, যে নইলে তুমি পরে ওই পিডিএফ পড়েও আর কি নিজের মাথাতে কন্ট্রোল করতে পারবে না যে কোন ঘটনাটা কোত্থেকে হচ্ছে। 1853-তে গভর্নর আইন প্রণয়ন এবং নির্বাহী কার্যাবলী পৃথক করা। মানে আইন প্রণয়ন মানে জুডিশিয়ারি। আমাদের একটা জিনিস জানো, যে আজকে আমাদের যে কোনো প্রধানমন্ত্রী বলো বা মুখ্যমন্ত্রী বলো, তাদের নিচে আমাদের রাজ্যটাকে চালানোর জন্য বা দেশটাকে চালানোর জন্য কটা সিস্টেম আছে, কটা দিক আছে? 3টে করে দিক আছে বলে না? তার মধ্যে দুটো দিক কি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, তাই তো? অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে আহ, 3টে থাকে, মানে ডিফেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ আর জুডিশিয়ারি। এটা জানো তো সকলে? ডিফেন্স মানে সৈন্য, যেখানে ব্যাপারটা গোটা ব্যাপারটা। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সার্ভিসেস, বিভিন্ন অফিস কাছারি তাদের কাজকর্ম। এবং জুডিশিয়ারি মানে আইনের ব্যবস্থা, সমস্ত কোর্ট কাছারি ব্যবস্থা। তাহলে 3টে করে সিস্টেম নিয়ে একটা দেশ চলে বা একটা রাজ্য চলে, তাই না? তো সেখানে এখানে আইন প্রণয়ন এবং নির্বাহী কার্যাবলী, নির্বাহী কার্যাবলী বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। তাহলে কি কি বললেন জুডিশিয়াল। স্যার? তিনটা হ্যাঁ বলো। তিনটা স্যার, তিনটা সিস্টেম কি কি বললেন? জুডিশিয়ারি আর একটা কি বললেন? ধরো আজকে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা পদের হেড। সেটা কিসের হেড? তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভের হেড। তার সাথে কিসের হেড? ডিফেন্সের হেড। কিন্তু এইখানে আর একটা পদ আছে যেখানে তিনি সরাসরি হস্তক্ষেপ করতে পারেন না, সেটা হচ্ছে জুডিশিয়ারি। 3টে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে, ধরো তুমি আজ নবান্ন থেকে আমাদের গোটা রাজ্যের সমস্ত অফিস কাছারি, সমস্ত সমস্ত অফিস, মানে স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, যা কিছু বলবে তুমি, সে সমস্ত অফিস কন্ট্রোল করা হচ্ছে, এটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ, বাংলায় বলে নির্বাহী কার্যাবলী। সেকেন্ড হচ্ছে জুডিশিয়াল, এই ইয়ে ডিফেন্স। ডিফেন্সটা কি? ডিফেন্সটা মানে বুঝতেই পারছো, পুলিশ টুলিশ এই সবকিছু, এসটিএফ, এটিএস, আমাদের রাজ্যের যেগুলো হয় দেশের ক্ষেত্রে, আর্মি টার্মি যা কিছু সবকিছু। আর 3 নম্বর যেটা হচ্ছে জুডিশিয়ারি, মানে হচ্ছে আইনের দিকটা, সমস্ত কোর্টস। 3টেকে আলাদা কেন রাখতে হবে? স্বাভাবিক ব্যাপার, ভাবো আজকে একটা সরকারি অফিসে আমরা কতটা দুর্নীতি দেখতে পাই, আর আজকে যদি আইনে গিয়ে সেই লেভেলে দুর্নীতি আরম্ভ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ তারা আজ আর মানে কোর্টে যাবে না, তারা কোর্টের বাইরেই নিজেদের মানে ফয়সালা করে নেবে। 3টেকে সবার আগে আলাদা করতে হবে। তাই আজও পর্যন্ত মানে মানে মানুষ কিছু হলেও আর্মিকে একটু ভরসা করে, কারণ মনে করো ওদের মধ্যে কোনো ইয়েটা কম আছে। বাকি এক্সিকিউটিভ যে ডিপার্টমেন্ট যতটা দুর্নীতিগ্রস্ত, সেখান থেকে হয়তো জুডিশিয়ারি একটু হলেও কম, আর আর্মিটা তার থেকেও হয়তো কম। ঠিক আছে, মানে
কেন হয়েছে এই ব্যাপারটা, এরকম ডিসক্রিমিনেশনটা কেন হয়েছে? কারণ প্রথম থেকেই ভারতের আইন এদের তিনটেকে আলাদা করে দিয়েছে, বলছে একজন একজনের উপর ইন্টারফেয়ার করতে পারবে না। আর্মি আর্মির মতো চলবে, অ্যাডমিনিস্ট্রেটিভের মতো চলবে, জুডিশিয়ারির মতো চলবে। তোমরা মানে তোমাদের পরিচিতর মধ্যে কেউ জানো কিনা জানি না, যে তোমাদের মধ্যে পরিচিত যদি কেউ কোর্টে কাজ করে, মানে কোর্টে চাকরি করে, তা কোর্টের, আমি উকিল টুকিলের কথা বলছি না, যেটা পিএসসি ক্লার্কশিপ দিয়ে পাওয়া যায়, মানে উকিল বলছি, কোর্টের ক্লার্কের কথা বলছি না, যে পিএসসি ক্লার্কশিপ দিয়ে পিএসসি থেকে চাকরি মানে টাকা পায়, মাইনে পায়, ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি থেকে মাইনে পায়। যারা জাজ হয়, মানে আমি এটাই সেই জন্যই জানলাম, কারণ আমার ক্লোজ একজন আগের বছর কলকাতা হাইকোর্টে অনুবাদকের ট্রান্সলেটরের জব পেয়েছিল। তো সে আমাকে বলছিল যে ওদের মাইনে হয় জুডিশিয়ারি খাত বলে, বা রাজস্ব ট্যাক্সের একটা আলাদা খাত আছে, সেখান থেকে সমস্ত জাজের মাইনে হয়। মানে সেই মাইনে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না। মানে আজকে ধরো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের বিচারপতি বসে আছে, ওখানে যদি মুখ্যমন্ত্রী মনে করে আমি ওনার মাইনে আটকাবো, কারণ দেখো মাইনে তো ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি থেকে আসছে, তাহলে তার উপর অর্থমন্ত্রী বসে আছে, যে চন্দ্রিমা ভট্টাচার্য, সে এবার কার মন্ত্রী? সে হচ্ছে মমতা ব্যানার্জির মন্ত্রী। তো মনে করলেও মাইনে আটকাতে পারবে না, কারণ যে খাত থেকে টাকাটা আসছে সেই খাতটার উপরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণই নেই, সেটার উপরে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ। আর সেটা হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্টের জুডিশিয়ারি ট্রেজারি বলে একটা খাত। মানে কেমন ভাবে, কত সূক্ষ্ম ভাবে আইনগুলোকে তৈরি করা হয়েছে, যে কখনো একটা মুখ্যমন্ত্রীর সাথে যদি একটা বিচারপতির সংঘাত বাদে, মতের অমিল হয়, কেউ কারোকে হস্তক্ষেপ করতে পারবে না। না বিচারপতিটা মুখ্যমন্ত্রীর উপরে জোর জবরদস্তি কিছু বিনা কারণে করতে পারবে, আবার মুখ্যমন্ত্রীও বিনা কারণে জোর জবরদস্তি কিছু করতে পারবে না। মানে কতটা, বুঝতে পারছো? মানে ভেবে চিন্তে এগুলো করা। তো সেটা তো একদিনে হয়নি। এই যে 1833, 1853, এই যে পরপর পড়ছি, এগুলো প্রত্যেকটাতে মানে আরো ডিটেল, ওই লক্ষ্মীকান্তের 1400 পাতার বইটাতে দেওয়া আছে পুরো ডিটেলে, কোন জায়গা থেকে কখন ভেবে ভেবে এগুলো তৈরি করা হলো। আর একজনের মাথাতে বুদ্ধি করে এগুলো আসে নাই, ঘটনা ঘটেছিল, এরকম ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল, মানে কিছু উল্টো পাল্টা ঘটনা ঘটে গিয়েছে, সেটাকে সামলাতে তখন গিয়ে এরকম নিয়ম বানাতে হলো, দিয়ে এতটা সুন্দর নিরেট একটা আইন ব্যবস্থা শেষ পর্যন্ত সৃষ্টি করা গেল। যাই হোক, তারপর পড়া এগোয় আবার। চার্টার অ্যাক্ট 1853-তে তখন আবার কি হচ্ছে, এই গভর্নর জেনারেলের কাউন্সিলের আইন প্রণয়ন ও নির্বাহী ক্ষমতা পৃথক করা হয়। তার মানে কি, জুডিশিয়ারি ডিপার্টমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বলে দুটো আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হলো, যারা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। ভারতীয়দের সরকারি চাকরিতে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা চালু করা হলো। মানে এবার আর ইউপিএসসি নয়, এবার ডাব্লিউবিসিএস টাইপের চাকরিগুলোতেও ভারতীয়দের ডাইরেক্ট এন্ট্রি হতে পারে। বাংলার জন্য আলাদা লেফটেন্যান্ট গভর্নরের পদ সৃষ্টি করা হলো, যেখানে প্রথম নির্বাচিত হন স্যার অ্যাশলে ইডেন, লেফটেন্যান্ট গভর্নর। বুঝতেই পারছো যে ভারত শাসন করছে একজন, যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে একজনকে রাখলে তো হবে না, একজন তো সারা দেশে তাহলে চালু করলে হবে না, তাহলে যে বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, এখানে একটা করে আবার হেড করতে হবে, তবেই না সুন্দর সুশাসন ব্যবস্থা চলবে। নইলে একটা লোক কে কোথায় বসে থাকবে, সে গোটা দেশটা তার পক্ষে চালানো সম্ভব নয়। তো এইসব প্রত্যেকটা জায়গাতে একটা করে লেফটেন্যান্ট গভর্নর সৃষ্টি করা হলো। তা সবার প্রথম তৈরি করা হয়েছিল বাংলাতে, আর সেখানে প্রথম কে হয়েছিল আমাদের পশ্চিম বাংলা না, বলবো না, বাংলা প্রেসিডেন্সি, কারণ তখন তো বাংলা, বিহার, উড়িষ্যা সব এক জায়গাতে, বাংলাদেশ সব এক জায়গায়। তো সেখানে তার নাম কি, স্যার অ্যাশলে ইডেন। তারপর এই আইন বলে কোম্পানির কর্মচারীদের নিয়োগ ও ইংল্যান্ডে প্রশিক্ষণের জন্য ডেকে পাঠানোর অধিকার দেওয়া হয়। বাবু, আজকে কেউ ইউপিএসসি পরীক্ষা দিয়েছে, দিয়ে আমাদের ওই যে কি গো ভুলে গেলাম, যেখানে আমাদের ট্রেনিং এ পাঠানো হয়, ট্রেনিং সেন্টারটা, মনে আছে কারো? যাই হোক, ভুলে যাচ্ছি, যে আমাদের ট্রেনিং সেন্টারটায় পাঠানো হয়, যেখানে কি ইউপিএসসি ক্যাডারদের ট্রেনিংটা দেওয়া হয় গোটা ভারতে একমাত্র। তো সেই যে ট্রেনিং এর ব্যবস্থাটা, সেটা তখন ভারতে ইউপিএসসি পাস করলে ইংল্যান্ডে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়ানো হতো, তারপর আবার ভারতে তাদেরকে চাকরিতে বহাল করা হতো। এবার আসছে রাজকীয় শাসন, 1858 থেকে 1947। এখানে একটা জিনিস বোঝো, 1857-তে মহাবিদ্রোহ হচ্ছে। ভারতের ইতিহাসে তোমরা জানো হয়তো যে ছোট ছোট বিদ্রোহ প্রচুর হয়েছিল। যেমন আচ্ছা, একটা উদাহরণ দিয়ে তোমাদের এখানে বলি, যে কিছু মানুষ বলেছিল যে সমগ্র ভারত জুড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সব থেকে বড় বিদ্রোহ কবে হয়েছিল, 1857-র বিদ্রোহটা, সিপাহী বিদ্রোহটা। কারণ কি, কারণ সেটা শুনেছো, লক্ষ্মীবাই, তাঁতিয়া টপি থেকে আমাদের এদিকে ব্যারাকপুরে মঙ্গল পান্ডে থেকে শুরু করে ওদিকে মুঘলদের শেষ শাসক দ্বিতীয় বাহাদুর শাহ জাফর টু, এরা সবাই মিলে একসাথে গোটা ভারত জুড়ে বিভিন্ন জায়গাতে, এই রাজস্থানের দুটো রাজা ছিল, তারা দুজন চারিদিক থেকে একসাথে সিপাহী বিদ্রোহ চালু করে দিয়েছিল। তো এত বড় বিদ্রোহ কোনোদিন ইংরেজরা দেখেনি। তখন ইংল্যান্ডের রানী ভাবছে, যা, এবার যদি এত বিদ্রোহ হচ্ছে, এদেরকে আটকাতে যদি মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি না পারে, ইআইসি না পারে,
তাহলে তো ভারতটা আমার হাতছাড়া হয়ে যাবে। ও তখন বললো, ভাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমাদের ক্ষমা দাও, এবার তোমরা ক্ষমা করো, তোমরা অনেক হয়েছে, এইবার সরাসরি ব্রিটিশ শাসন চালু হবে ভারতে। তো সেই 1858 থেকে রাজকীয় শাসন চালু হলো। যে ছবিটা দিয়েছি সেখানে দেখাচ্ছে যে ভারত শাসনের ক্ষমতা ইংরেজ সরকার, মানে ইংরেজ সরকার কেড়ে নিচ্ছে এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সম্পূর্ণভাবে। উদ্দেশ্য, 1857 সালে মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা ব্রিটিশ ক্রাউনের হাতে হস্তান্তর করা। পরের পিডিএফ গুলো থেকে পিছনে ব্ল্যাকটা লোগোটা থাকবে না, যাতে ছবিটা আরো স্পষ্ট হবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে, ব্ল্যাকটা বুঝতে পারিনি যে এতটা প্রভাব পড়বে। চলো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকারের সরাসরি কর্তৃত্ব স্থাপিত হয়। গভর্নর জেনারেলকে এবার ভাইস রয় হিসেবে অভিহিত করা হয়। তাহলে আবার কোয়েশ্চেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হচ্ছিল, এবার সেই নামটাকেই, আবার সেই পদটাকেই চেঞ্জ করে কি নাম করে দিল, ভাইস রয়। তাহলে কত সালে সেটা হলো, এই 1858 সালে ভারত সরকার আইন হিসেবে। একটা জিনিস বোঝো, প্রথম যখন আজকে ক্লাস আরম্ভ করেছিলাম তখন সেটা ছিল রেগুলেটিং অ্যাক্ট, তারপর সেখান থেকে হলো চার্টার অ্যাক্ট, তারপর এখন কোথায় দাঁড়িয়ে আছি, ভারত সরকার আইন। বুঝতে পারছো? কোথা থেকে আস্তে আস্তে ইন্ডিয়ান রেগুলেশন, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারত শাসন করার জন্য যে আইন, সেটা আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছে এর মাধ্যমে। একদিনে তৈরি হয়নি, বি আর আম্বেদকর একদিনে এসে ম্যাজিক করে লিখে দেয়নি। সে বহু বছরের প্রচেষ্টা, বহু বছরে বহু ঘটনা, আস্তে আস্তে একটা বই তৈরি করেছে কনস্টিটিউশন, যেটাকে আজকে জোর জবরদস্তি মেনে চলছে। বাস্তবে কতটা মানছে সবাই জানো। ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হিসেবে লর্ড ক্যানিং 1858 থেকে 62 নিযুক্ত হন। তাহলে দেখো, আবার আবার এখানে প্রশ্ন, শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয়, স্যার কি প্রশ্ন দিচ্ছে? তাহলে দুটো এমসিকিউ এখান থেকে চলে এলো, যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে, লর্ড ক্যানিং, প্রথম ভাইসরয় কে, লর্ড ক্যানিং। আদৌ কিছু না, একটাই লোক একটাই চেয়ারে বসেছিল, তার চেয়ারটার নাম ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেইটাকে একদিন সকালবেলা উঠে তার নাম চেঞ্জ করে দেওয়া হলো ভাইসরয়। তাহলে কি হলো, শেষ গভর্নর জেনারেল কে থাকলো, লর্ড ক্যানিং, প্রথম ভাইসরয়টাও কে হলো, লর্ড ক্যানিং। কি ইজি ব্যাপার, বুঝতে পারছো এই গল্পগুলোই? আর এটাকে তুমি যদি এমসিকিউ হিসেবে মুখস্থ করতে চাও তাহলে শেষ নাই। এই লোকটা লর্ড ক্যানিং কতদিন থেকে কতদিন থাকলো, 1858 থেকে 62 পর্যন্ত। দ্বৈত সরকার ব্যবস্থা বাতিল করা হলো। এখনই বললাম তোমাকে, এতদিন পর্যন্ত সেই ইংল্যান্ডের রানীর একটা টিম, আর কাউন্সিলর অফ ডিরেক্টরস, আর এদিকে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা টিম, দুজনে মিলে একটা দুটো টিম গঠন করে ভারতটা চালাচ্ছিল। দ্বৈত সরকার ব্যবস্থা এবার এখানে বাতিল করে দেওয়া হলো। তারপর কি হলো, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদটি তৈরি করা হলো, যিনি ব্রিটিশ পার্লামেন্টের কাছে জবাবদিহি করতেন। মানে ভারতে একটা টিম তৈরি করা হয়েছে, সেই টিমটা ইংল্যান্ডের রানীর দ্বারা সরাসরি, তাহলে সে এই যে ভাইস রয়, সে কিছু একটা কাজ করেছে, সেটা ইংল্যান্ডের রানীর পছন্দ হয়নি। কেন হয়নি, তার যে একটা আলোচনা, সেটার জন্য কে ডিসাইড করবে, সেটা হচ্ছে সেক্রেটারি অফ ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। সে এই যে পদটা, সে যে বসে থাকবে, সে ব্রিটিশ পার্লামেন্টের কাছে জবাবদিহি করবে, কেন তারা ভারতে এরকম আইন করেছে বা কিছু করেছে। ভারতীয় পরিষদ আইন 1861, এই প্রণয়নে ভারতীয়দের অংশগ্রহণ করানো, আচ্ছা আইন প্রণয়নে ভারতীয়দের অংশগ্রহণ করানো। আবার এমসিকিউ, যে ভারত কিভাবে শাসন করা হবে তার জন্য ভারতীয়দের অংশগ্রহণ কত সাল থেকে চালু হলো এবং কোন আইনের দ্বারা? তাহলে ভারতীয় পর্ষদ আইন 1861। বিভিন্ন প্রদেশে বিধান পরিষদ বা আইন পরিষদ গঠিত হয়। ব্যাস, এইবার দেখো, বিভিন্ন প্রদেশ মানে বিভিন্ন প্রেসিডেন্সিতে, আবার বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, কলকাতা প্রেসিডেন্সি, রাজস্থানের দিকে আরো প্রেসিডেন্সির যারা হিস্ট্রি আই থিঙ্ক জানো, আমি তো হিস্ট্রির লোক নয়, তো জানো সেই সব জায়গাতে মানে আলাদা আলাদা আইন পরিষদ গঠন করলো। তাদের কাজ কি, সেন্ট্রালে যে আইনটা তৈরি হয়েছে সেটা তার এলাকাতে ঠিকঠাক পালন করা হচ্ছে তো, না তার এলাকা মুখেই পালন করছে, বাস্তবে অন্য কিছু করে চলেছে, সেই জিনিসটাকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আইন পরিষদ তৈরি করা। যেটা বর্তমানে তুমি অনেকটা বলতে পারো যে এলাকায় এলাকায় কোর্ট, হ্যাঁ এলাকায় এলাকায় কোর্ট তৈরি করেছে আমাদের এখন, কি বর্তমানে প্রতিটা জায়গায় কোর্ট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ওইটা কথা বলতে রে। ও মাইক অন হয়ে গেছে মনে হয় তোমার। আচ্ছা। বেশ। তারপর হচ্ছে ভাইসরয়কে আইন পরিষদে ভারতীয়দের অনির্বাচিত সদস্য হিসেবে মনোনীত করার ক্ষমতা দেওয়া। তাহলে ভাইসরয় যে আছে, সে ডিসাইড করলো এই যে আইন পরিষদ হবে, সেখানে ভাবো একটা এলাকার জনপ্রিয় নেতা এখন বসে গিয়েছে। প্রবলেম, সে তো মানুষের ভালোর জন্য বলবে,
সেটা তো আবার ভাইসরয়ের মাথা ব্যথার কারণ হয়ে যাবে। তো ভাইসরয় তো সব করতে দেবে না, ভাইসরয় কি করবে, নিজের লোককে বসাবে সবসময়, তাই না? তাহলে ভাইসরয় এখানে দেখো আইন পরিষদে ভারতীয়দের অনির্বাচিত সদস্য মানে ভোট দ্বারা নয় এমনি হিসেবে মনোনীত করার ক্ষমতা দেওয়া হলো। তারপর লর্ড ক্যানিং 3 ভারতীয়কে মনোনীত করেছিলেন, এখানে থেকে প্রশ্ন আসে। 3 জনকে তিনটে ইয়েতে প্রেসিডেন্সিতে মনোনীত করলো লর্ড ক্যানিং। বেনারসের রাজা, পাতিয়ালার মহারাজা, আর স্যার দিনকর রাও। একটা ছবি দিয়েছি, লর্ড ক্যানিং এর ডিটা আছে না এই ছবিতে। এই লর্ড ক্যানিং এদের 3জনকে ওই আইন প্রণয়ন যাতে ইংরেজদের সাথে ভারতীয়দের আর কি মিলিয়ে মিশিয়ে আইন বানাবো এবার চলো, সেই মিটিং এ এদের 3জনকে এন্ট্রি দিলেন। বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির আইন প্রণয়নের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। ভাইসরয়কে জরুরি পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়। অধ্যাদেশ মানে জরুরি পরিস্থিতিতে জন্য স্পেশাল কোনো আইন, মানে জরুরি পরিস্থিতি, এমার্জেন্সি সিচুয়েশন, সেই মুহূর্তে সেখানে শুট অ্যাট সাইটের অর্ডার দেবে, এরকম ক্ষমতা দেওয়ার অধিকার চালু হয়ে গেল একদম। তখন আইন টাইন মানা যাবে না। ভারতীয় পরিষদের আইন এবার 1892। উদ্দেশ্য আইন পরিষদের সদস্য সংখ্যা এবং ক্ষমতা বৃদ্ধি করা। আইন পরিষদে অনির্বাচিত সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা। পরোক্ষ নির্বাচনের একটি সীমিত ব্যবস্থা চালু করা। সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করতে পারতেন এবং প্রশ্নও করতে পারতেন। তারপর আবার 1909 মরলে মিন্টো সংস্কার আরম্ভ হচ্ছে। সেখানে কি লেজিসলেটিভ কাউন্সিলের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে 60 করা হচ্ছে। এখানে একটা কোয়েশ্চেন আছে, এই যে মরলে মিন্টো সংস্কারকে বহুজনা অপোজ করেছিল 1909 এটা ভারতীয় পরিষদ আইন, মানে বুঝতে পারছো ততদিনে কিন্তু আমাদের এই 1906-এর দিকে 7-এর দিকে তৈরি হয়ে গেছে, আমাদের মুসলিম লীগ তৈরি হয়ে গেছে। 1947-এ ভারত স্বাধীন হচ্ছে, তার কয়েক বছর আগে 1909-এর কথা বলা হচ্ছে। তখন বঙ্গভঙ্গ আন্দোলন পিকে, হিন্দু মুসলিম লড়াই লাগানোর যে ষড়যন্ত্র সেটা পিক টাইম। তো সেই মুহূর্তে সেটাকে আরো বেশি ইন্ধন যোগানোর জন্য ইংরেজরা কি করলো, হিন্দু মুসলিম আলাদা আলাদা করে ভোট হবে, মানে কোনো মানে হয় এরকম ধরনের নিয়ম চালু করার চেষ্টা করা হলো। মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থার প্রবর্তক হিসেবে লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা ভাইসরয় ও গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিলে যোগদান করলেন। মানে গভর্নর যে আছে তার এক্সিকিউটিভ কাউন্সিল, মানে বুঝতেই পারছো যে নিজস্ব আইন পরিষদ, সেই পরিষদে আইন বানাবে কারা, সেখানে 2জন ভারতীয় এইসব রাজা, বেনারসের রাজা রাজা ফাজা ছাড়িয়ে সাধারণ লোক এবার এন্ট্রি করছে। সেখানে প্রথম ভারতীয় হিসেবে কে জয়েন করলো, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তাহলে কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেন আসবে কোন আইন দ্বারা ভারতে মুসলিমদের জন্য পৃথক আইন ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয়েছিল। তখন উত্তর কি হবে তোমাদের, যে এই যে 1909 সালের ভারতীয় পরিষদ আইন, যেটার আর একটার নাম হচ্ছে মরলে মিন্টো সংস্কার। মানে মরলে একটা লোক, মিন্টো একটা লোক, ঠিক আছে, দুজন মিলে তার চালুটা করেছিল। বেশ, তারপরে ভারত সরকার আইন, যেটা 1919, এর আর একটা নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার। দুটো আলাদা আলাদা লোক। ভারতে একটা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। বিষয়গুলি কেন্দ্রীয় এবং প্রাদেশিক ভাবে ভাগ করা হয়, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট ঠিক করে দেওয়া হলো, সবকিছুতে সেন্ট্রাল এসে নাক গলাবে না। মানে আজকে ধরো কিছু কিছু জিনিস কি হয়, মানে রাজ্য সরকারের উপর ডিপেন্ডেন্ট, কিছু কিছু জিনিস সেন্ট্রালের উপর ডিপেন্ডেন্ট, এবং কিছু কিছু জিনিস রাজ্য সরকারও টাকা পাঠায়, সেন্ট্রালও টাকা পাঠায়, দুজনের টাকা থেকে একসাথে হয়, তাই না? আজকে যেমন এই বাংলার বাড়ি বা বিভিন্ন যে সরকারি বাড়িগুলো পাচ্ছে, তোমরা জানো যে অর্ধেক টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, অর্ধেক টাকা রাজ্য সরকার দিচ্ছে, দুজনে মিলে হচ্ছে। ঠিক এরকম ভাবে কিছু জিনিস ভাগ করে দেওয়া হলো। সেটা কোন আইনের দ্বারা, 1919-এর আইন দ্বারা। প্রাদেশিক বিষয়গুলিতে দ্বৈত শাসন বা ডায়ারার্কি প্রবর্তন করা হয়। তো এই বিষয়গুলিকে সংরক্ষিত করা হয়, হস্তান্তরিত ভাবে ভাগ করা হয়। কেন্দ্রীয় আইন পরিষদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। দেখো এই যে কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, উচ্চ কক্ষ আর কেন্দ্রীয় আইনসভা, যেটা আজকে আমাদের বলতে পারো যে সেন্ট্রালে পার্লামেন্টে বা রাজ্যসভাতে একটা এই যে দ্বিতীয় দুটি কক্ষ আছে, সেই কক্ষে ফার্স্ট এরকম যে নিয়ম চালু হলো কবে, এরকম করা হলো কবে, সেটা হচ্ছে 1919-এ মন্টেগু চেমসফোর্ড সংস্কারে। লন্ডনে ভারতের হাই কমিশনার নামে একটা পদ সৃষ্টি করা হয়। ভারতের হাই কমিশনার, সে ওখান থেকে ডিসাইড করে ভারতে কে হবে ইংল্যান্ডের রানী হয়ে, তাহলে সেই পদটার নাম দেওয়া হয়েছিল ভারতের হাই কমিশনার। শিখ, ভারতীয়, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপীয়দের জন্য পৃথক পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছে। ভাবো, শিখদের জন্য ধর্ম ভিত্তিতে ভোট চালু করা হলো ভারতে, মানে পুরোপুরি ভারতের মানুষদের মধ্যে যে একসাথে হওয়ার ব্যাপারটা, যে
ঐক্য, সেই ঐক্যটাকে ভারতের ঐক্যটাকে ভেঙে দেওয়ার জন্য কোন লেভেলে ষড়যন্ত্র করলো, যেখানে শিখ, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপীয় যারা আছে ভারতে, সবার জন্য আলাদা আলাদা করে ভোট চালু করা হলো। সাইমন কমিশন, তারপরে আমরা যারা জানি, যেটা আমাদের আহ 1909-এ গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে চলে এসেছে, তখন 1927-এ এসে এবার উনি আস্তে আস্তে অ্যাক্টিভেট হচ্ছেন, যেন 1917-19-এর দিকে উনি চম্পারণে নিজের নাম করে ফেলেছেন গোটা ভারতের মধ্যে, সবাই ওনাকে চেনে গিয়েছে চম্পারণের বিদ্রোহের পরে। তা 1927-এ এসে উনি তখন এই যে সাইমন কমিশনের জন্য যে তীব্র বিরোধ চালু করেছিল, গো ব্যাক সাইমন। তো 1919 সালের ভারত শাসন আইনের কার্যকারিতা নিরীক্ষণ করা, এবং এর চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন। কমিশন ভারতে দ্বৈত শাসন ব্যবস্থার বিলুপ্তি এবং প্রদেশগুলিতে প্রতিনিধিমূলক সরকার গঠনের প্রস্তাব দেয়। এটা আমি শর্টে লিখেছি, এটা আরো অনেক উল্টোপাল্টা নিয়ম ছিল, যার কারণে মানে আমাদের গান্ধীজি এই গো ব্যাক সাইমন ক্যাম্পেইনটা চালু করেছিল। ভারত সরকার আইন 1935, এখনো পর্যন্ত যা যা পড়লাম, আলটিমেটলি একটা রেজাল্টে, মানে বলতে এরপরে আমরা দেখছি, আজকে তো এটা আমরা ইতিহাস পড়ছি, এটা তো এখানে বলতে পারি এখনো পর্যন্ত আমরা যা যা পড়লাম তার শেষ পর্যন্ত বললো একটা বইয়ে এবার লেখা হোক। সেটা কে বললো? সিপিএম এর একটা লোক বললো, এম.এন. রয়। সে বললো এটাকে সবটাকে একটা বইয়ের মধ্যে লেখা হোক, এবং ভারতের জন্য একটা আইন, সঠিক আইন বানানোর চেষ্টা করা হোক। এবার প্রচুর নিজের নিজের যার যার স্বার্থের মতো করে আইন বানিয়ে ফেলেছো, এবার একটা সঠিক আইন বানাও। তার জন্য যে আইনটা চালু হলো সেটা হলো ভারত সরকার আইন 1935-এ। আজকে আমরা দাঁড়িয়ে এই 2025-এ দাঁড়িয়ে যে কনস্টিটিউশন বইটা বা ভারতীয় আইনের বইটা নিয়ে মেনে চলছে সারা দেশে, মনে করো তার 80% হচ্ছে আসলে এই বইটাই, 1935-এ ভারত সরকার আইন। আজ পর্যন্ত বলা হয় মাত্র 20%ই চেঞ্জ করা হয়েছে। বলে 1935-এর যে বইটা ছিল, ডক্টর বি আর আম্বেদকর নিজে মানে স্বীকার করেছিল যে আমি ওই বইটার 85% একই রেখে মাত্র 15% এই গত 2 বছরে চেঞ্জ করতে পারলাম। বুঝতে পেরেছো? তো আসল যে আইনের বই, যেটা 85% আইন যেটা থেকে নেওয়া হলো, সেটা হচ্ছে এই ভারত সরকার আইন 1935-এ। বেশ, বুঝতেই পারছো ক্ষমতাটাকে 3টে ভাগে ভাগ করলো: ফেডারেল, প্রাদেশিক, প্রভিনশনাল এবং যুগ্ম তালিকা কনকারেন্ট। এখানে মেন পয়েন্ট আমি বলছি, মাঝখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা মানে কি, ওই যে বললাম কিছু কিছু ব্যাপার থাকবে, যেমন আর্মির ওপরে কেন্দ্রের ক্ষমতা থাকবে, এলাকা ভিত্তিক পুলিশের ওপরে প্রাদেশিক তার রাজ্যের ক্ষমতা থাকবে, শিক্ষা কেন্দ্র এবং রাজ্য দুজন মিলে চালাবে। তাহলে এরকম, সেটাকে বলা হবে কনকারেন্ট লিস্ট। এরকম ভাবে আমাদের দেশের বিভিন্ন সার্ভিসেসকে কেন্দ্রীয় তালিকা ফেডারেল লিস্ট, প্রাদেশিক তালিকা মানে রাজ্যের লিস্ট প্রভিশনাল লিস্ট। প্রভিশনাল কেন বলেছে? প্রভিশনাল কথাটা মানে একটু সাম্রাজ্য টাইপের ব্যাপারটা, বুঝতে পেরেছো? সাম্রাজ্য তাহলে কেন? কারণ তখনও তো রাজ্য হয়নি, তখনও বহু রাজা উপস্থিত তাদের নিজের সাম্রাজ্য নিয়ে, সেই হিসেবে বলছে। মানে রাজা নিজে টাকা দেবে, কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসবে, কিছু টাকা অর্ধেক সেন্ট্রাল দেবে, কিছুটা রাজা অথবা যে রাজ্য সে নিজে দেবে। এরকম ভাবে চালু করা হচ্ছে। দেখো 11টা প্রদেশের মধ্যে বোম্বাই, মাদ্রাজ, বিহার, আসাম, উত্তরপ্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়ে গিয়েছে। তার মানে এই রাজ্যসভা, লোকসভা, এই যে ব্যাপারগুলোতে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এই ব্যাপারগুলো আইনসভাগুলো আস্তে আস্তে এবার 11টা প্রদেশে, ভারতের মধ্যে 11টাতে চালু হয়ে গেল 1935-এ। মানে কি ফার্স্ট রিফর্ম করলো বুঝলে? 50 বছর আগে যেখানে একদম কিছুই হচ্ছিল না, একবারে পুরো ইংরেজ সরকারের আন্ডারে ছিল, সেখান থেকে 50 বছরও গেল না, কিভাবে আস্তে আস্তে কিছুটা বলতে গেলে ইংরেজ সরকার বুঝে গেল যে এবার আমাদের আর বেশি দিন ভারতে থাকা যাবে না। সেই জন্যই না, দেখো ভারতকে যদি একদম অবলার মতো সব নিয়ে ছেড়ে চলে যেত, তাহলে আমার মনে হয় আরো খারাপ হতো। যাওয়ার আগে দেখো কত কিছু ওরা আলটিমেটলি তৈরি করার চেষ্টা করে গেল, যেটা অনেকটা অবশ্যই ভালো ব্যাপার। নইলে ভারতের যে অবস্থা শেষ হয়ে যেত। তপশিলি জাতি, মহিলা এবং শ্রমিকদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা, এই যে ভালো কাজ করতে গিয়ে কিছু খারাপ ও উল্টোপাল্টা করলো এইসব। তারপর ফেডারেল কোড 1937 এবং ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এই আইনে, আচ্ছা ফেডারেল কোড 1937, তাই বলে ভারতের রিজার্ভ ব্যাংক 1937 নয়, সেটা দেখবে একটা আলাদা আছে, দেওয়া হয়নি। এই আইনে 321টি অধ্যায় এবং 10টি তালিকা ছিল। এর আগে প্রশ্ন তো চলে এসেছে যে 1935-এর আইনে কটা অধ্যায় এবং কটা তালিকা ছিল? 321টি আইন এবং 10টি তালিকা ছিল। তালিকা মানে নর্মাল যারা ভারতের সংবিধান পড়েছো তারা দেখবে, বা আমি পরে এখানে দেখাবো তোমাদেরকে, যে আমাদের সমস্ত সংবিধানটাকে কিছু কিছু তফসিল বা ভাগে ভাগ করা হয়েছে। এই মুহূর্তে মনে হয় 22টা আছে অনুচ্ছেদ, পার্টস। তারপর গভর্নর জেনারেল এবং গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়। মতিলাল নেহেরু 1928 সালে সংবিধান রচনার জন্য একটা খসড়া প্রস্তাব মানে উত্থাপন করে।
যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। বহুবার পরীক্ষায় আসা কোশ্চেন। নেহেরু রিপোর্ট নিচের মধ্যে কে উত্থাপন করেন, দিয়ে সেখানে আমাদের জওহরলাল নেহরুর নামটা দিয়ে দেবে, মতিলাল নেহরুর নামটা দিয়ে দেবে, সবাই জওহরলাল নেহরুতে টিক করে চলে আসবে। ভারত স্বাধীনতা আইন 1947, আলটিমেটলি যখন ভারতকে স্বাধীন করা হচ্ছে তখন যে আইনটা তৈরি হচ্ছে উনিশশো স্যার আপনি সাতচল্লিশ কি বললেন নামটা? হ্যাঁ, স্যার ওটার নামটা কি বললেন মতিলাল প্রথমেরটা? নেহরু। না মতিলাল না, নেহরু। হ্যাঁ স্যার, মতিলাল ভারত নেহরুর সরকার আইন কোশ্চেনটা বললেন কি না বললেন স্যার? এটা এরপরে আমি দেখাবো তোমাদের, এরপরে আসবে, এরপরে মানে কি বলো দেখি, এরপরে এই 1927-28 থেকে কংগ্রেস অধিবেশন গুলো চালু হচ্ছে। তোমরা যারা হিস্ট্রির সঙ্গে একটু যোগাযোগ আছে বা যারা নাই তারা মনে রাখো যে কংগ্রেস অধিবেশন, কংগ্রেস তো তার আগে 1885-তে তৈরি হয়ে যাচ্ছে, অ্যালেন অ্যাক্টিভিয়ান হিউম। তো কিছুদিন পর পর কংগ্রেসের অধিবেশন গুলো হতে আরম্ভ হয়। তো সেখানে ওরা বারবার করে দাবি করাতে, মানে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা দাবি করতে থাকে, ভাই ইংরেজদের কাছ থেকে এবার আস্তে আস্তে আমাদের হাতে ক্ষমতা আনতে হবে, তার জন্য সবার আগে দরকার ভারতের জন্য একটা সঠিক কনস্টিটিউশন বা আইনের বই তৈরি করা। তাই এটা বিভিন্ন টাইমে বিভিন্ন লোক তৈরি করেছিল। তা সব থেকে বেশি এফেক্টিভ যেটা হয়েছিল তোমাকে বললাম 1935-এর ওই আইনের, ভারত শাসন আইনটা, যে বইটা, যেটারই 80% আমরা এই মুহূর্তে মেনে চলছি, যা আইন মেনে চলছি, যা কিছু, যে 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 ঘটনাতে, মানে ধরো আজকে যদি থাকে যে একটা লোকের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য 3 বছর হাইস্ট জেল হতে পারে, একটা লোকের সঙ্গে ঠক বা জোচ্চুরি করার জন্য 7 বছর হাইস্ট জেল হতে পারে, সেটা 1925, এই 2025-এ এসে কেউ বানায় নাই। ওই নামটা, ওই নিয়মটা 1935-এ বানানো। বুঝতে পেরেছো? ম্যাক্সিমামটা 1935-এ ডিসাইড করা হয়েছিল যে কোন ঘটনার জন্য কি আইন তৈরি করা হবে। আমি বারবার বললাম, বি আর আম্বেদকর নিজে স্বীকার করেছে যে আমি 2 বছর 8 মাস ধরে যে এই খসড়া কমিটি করেছি তার মধ্যে মাত্র 15% থেকে কিছু আমি চেঞ্জ করতে পেরেছি, বাকি 85% 1935-এর আইনটাকে আমি ভারতের আইন হিসেবে মেনে চলি। বেশ, তো এখানে ভারত স্বাধীন আইন 1907, তো যেটা বলছিলাম ওই মতিলাল নেহরু, যে সে 1928 সালে একটা খসড়া তৈরি করে ফেললো যে এরকম ভাবে ভারতের আইনটা এবার তৈরি হওয়া দরকার। ইংরেজদের কাছে পাঠানো হলো জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে ভারতের আইনটা এরকম করা দরকার। তো সেটাকে নেহেরু রিপোর্ট নামে পরিচিত হয়। এবার পিএসসি কোশ্চেনটা কিভাবে করেছিল জানো, এর আগে ডাব্লিউবিসিএস আসা প্রশ্ন এটা, প্রিলিতে, যে নেহেরু রিপোর্ট কার দ্বারা যে প্রস্তাবটা উত্থাপন করা হয়। অপশনে জওহরলাল নেহরু, মতিলাল নেহরু দুটোই নাম দেওয়া ছিল, লোকজন কিন্তু ইয়ে দিয়েছিল, কি বলে, মতিলাল নেহরু নাম না দিয়ে জওহরলাল নেহরুতে টিক করে চলে এসেছিল। রিজার্ভ ব্যাংক, ইম্পেরিয়াল ব্যাংক, ডেট গুলো দেখতে হবে একটু, আমার এই মুহূর্তে মনে নেই সত্যি কথা বলতে। বেশ, ভারত স্বাধীন আইন 1947, 1947-এ 15ই আগস্ট ভারত এবং তার আগে পাকিস্তান 14ই আগস্ট দুটো স্বাধীন ডোমিনিয়ন প্রতিষ্ঠিত করা হচ্ছে। ভাইসরয় পদের অবলুপ্তি ঘটায়, ভাইসরয় বলে আর কেউ ভারতে থাকবে না, প্রতিটা ডোমিনিয়নের জন্য একজন করে গভর্নর জেনারেল পদ তৈরি করা হয়। ডোমিনিয়ন মানে কি, ওই আবার সেই সাম্রাজ্য, ভারতকে যত কতগুলো সাম্রাজ্যতে ভাঙা হলো, তাদের যে হেড, তাকে তো প্রথম দিনই মুখ্যমন্ত্রী বলে দেয়নি গো ভারতের, যখন তখনও রাজা আছে, আস্তে আস্তে একটা করে রাজ্য তৈরি হলো। আমরা আজও পর্যন্ত কি হয়, সেই একটা লিস্ট আছে দেখেছো, কোন রাজ্য কত সালে তৈরি হয়েছে, দিয়ে একটা লিস্ট পাওয়া যায়। তার মানে কি, তার আগে রাজ্যটা অন্য একটা রাজ্যের সঙ্গে হয়ে যুক্ত ছিল, অথবা সেখানে রাজা শাসন চলছিল, সেজন্য ওই এক একটা প্রদেশকে ডোমিনিয়ন বলা হচ্ছে। আমি ইংরেজিগুলো চেঞ্জ করি, ডোমিনিয়ন হিসেবে রেখেছি। তো গণপরিষদকে নতুন সংবিধান প্রণয়ন এবং ব্রিটিশ আইন বাতিল করার ক্ষমতা দেওয়া হয়। গণপরিষদ মানে ভারতের একটা গণপরিষদ ডিসাইড করা হলো, মানে বানানো হলো, তারা ডিসাইড করবে এবার ভারতের কি হবে না হবে। ব্রিটিশরা সরাসরি, এই যে মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন, তিনি কি করছেন, নিজের হাত থেকে সরাসরি আহ ভারতীয়দের হাতে শাসন ব্যবস্থা দিয়ে যাচ্ছে। তো তারা এখন ডিসাইড করবে, গণপরিষদ ডিসাইড করবে, এই যে আমি ছবিটা দিয়েছি, গণপরিষদ ডিসাইড করবে যে ভারতে কি হবে না হবে। এদিকে বি আর আম্বেদকর বসে আছে খাতা পেন নিয়ে, যে চলো আইন বানাতে শুরু করি, এবার ভারতীয়দের জন্য কি হবে। ডান দিকে ওদিকে নেহরুরা বসে আছে, ওদিকে কিছু পিছন দিকে ব্রিটিশরা বসে আছে, মাউন্ট ব্যাটেন বসে আছে, ডিসাইড করা হচ্ছে ভারত শাসন এবার কিভাবে করা হবে, 1947 থেকে আরম্ভ হবে। চলো, দিয়ে এখানে বাঁ দিকে করে দিয়েছি যে এদিকে কনস্টিটিউশন লেখা হচ্ছে, ফিউচার কনস্টিটিউশন, সেটা ডিসাইড করা হচ্ছে যে কি হবে। এখানে একটা জুরি বোর্ড সৃষ্টি করা হয়েছে, মানে এটা খসড়া কমিটির বোর্ড বলা হয়। এটা মানে ছবিটা পুরো সাইন্টিফিক ভাবেই বানানো, যে তোমরা পরে কিছুক্ষণ পরে পড়বে যে এই যে একটা কমিটি হয়, মানে কেউ এসটি এসসি দেখছে, কেউ ডিফেন্স দেখছে, কেউ শিল্প দেখছে, মানে সে এক একজন এক একটা দিকে মনোনিবেশ করছে, তাই না? একটা লোকের উপর দায়িত্ব থাকলে সে একচোখ হয়ে যাবে, যে সে যেটা পছন্দ করে সেটা সম্বন্ধে বেশি বানিয়ে ফেলবে, যেটা পছন্দ করে না সেটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে ফেলবে। তো আর যে বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটিগুলো কার ঘাড়ে কার কি দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা একটা আসে, পরে আসবে দেখবে যে কনস্টিটিউশনে এসটি এসসি দায়িত্ব কার ঘাড়ে ছিল, শিল্পের দায়িত্ব কার ঘাড়ে ছিল, সবকিছু। তাহলে এবার গণপরিষদ গঠন, বেশিক্ষণ আর বিরক্ত করবো না, 10 নম্বর পাতা চলছে, আর দুটো পাতা আছে।
শেষ হয়ে যাবে। গণপরিষদ এবং সংবিধান প্রণয়ন, প্রথমেই বলেছিলাম বিরাট গুরু দায়িত্ব, পলিটি আমার ঘাড়ে এসে পড়েছে, যতটা পারবো শেষ করার চেষ্টা করবো। চলো, গণপরিষদ এবং সংবিধান প্রণয়ন। 1942 সালে ব্রিটিশ সরকার কর্তৃক স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ গঠনের অনুমতি দেওয়া হয়। তাহলে 42 সালে এই গণপরিষদ গঠন হলো। ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে এটি গঠিত হয়, যার সদস্যরা ছিলেন স্যার পথিক লরেন্স, স্যার স্টিফোর্ড ক্রিপস এবং A.V. আলেকজান্ডার। গণপরিষদের প্রতীক ছিল হাতি, এই প্রতীকেরও লিস্ট আছে, দেবো। সদস্য সংখ্যা কি? মোট সদস্য সংখ্যা ছিলেন 389 জন। এর মধ্যে 296 জন ছিল ব্রিটিশদের শাসিত প্রদেশের এবং 93 ছিল দেশীয় রাজ্যের মনোনীত প্রতিনিধি। দেশীয় রাজ্যের মনোনীত প্রতিনিধি বলে কেউ নয়, বড় বড় জমিদার, বড় বড় রাজা, তাদের কথা বলা হচ্ছে। তাহলে এই প্রশ্নটা আসে যে যে প্রথম গণপরিষদ যখন গঠিত হয় সেখানে কতজন মেম্বার ছিল? 389। তাদের মধ্যে ব্রিটিশ শাসিত বিভিন্ন প্রদেশের লোক কত ছিল? 296। ব্রিটিশ শাসিত নয়, ওই যে বললাম কিছু কিছু রাজা তখনও ব্রিটিশদের অধীনে আসেনি, সারা জীবনে আসেনি, তারা তখনও পর্যন্ত ব্রিটিশদের সঙ্গে যৌথভাবে চলছে, বলছে ভাই তুমি আমার প্রদেশে এন্ট্রি করো না, আমি তোমাকে ট্যাক্স দিয়ে যাবো একটা, ঠিক আছে। তা সেরকম জায়গাগুলো থেকে 93টা দেশীয় লোক আরো এলো। এখানে কি প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্ন প্রচুর ডেপথে আছে, যে এর মধ্যে কতজন পুরুষ ছিল, কতজন মহিলা ছিল, ঠিক আছে। মাদ্রাজ থেকে আমু স্বামীনাথন বলে একটা লোক ছিল, জানি না কেন ফেমাস, দেখতে হবে আমাকে, এই মুহূর্তে মনে পড়ে না, কিন্তু সেটা থেকে মানে আমি যেখানে নোট বানিয়েছি সেখানে লেখা আছে, ওই কোশ্চেনটা পর্যন্ত এসেছিল। আমি একবার পড়ে দিচ্ছি তোমাকে অন্য জায়গা থেকে, ঠিক আছে, একবার শুনে নাও এই জায়গাটা। উম, বিশ্বের লিখিত সংবিধানগুলির মধ্যে ভারতের সংবিধান পরিসরে বৃহত্তম। ভারতের সংবিধান রচনার জন্য ক্যাবিনেট মিশন এর সদস্য স্যার পথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং A.V. আলেকজান্ডার। পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল। গণপরিষদের প্রতীক ছিল হাতি। 1946 সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে সদস্য সংখ্যা ছিল 389 জন। এর মধ্যে 296 জন ছিলেন ব্রিটিশ শাসিত প্রদেশগুলির আইনসভা বা বিধানসভা থেকে নির্বাচিত প্রতিনিধি। 93 জন ছিলেন দেশীয় রাজাদের দ্বারা মনোনীত প্রতিনিধি। প্রত্যক্ষ জনগণ দ্বারা নির্বাচিত এই 296 জন প্রতিনিধিদের মধ্যে কংগ্রেসের ছিল 208 জন, মুসলিম লীগের 73 জন, বাকি 15 জন নির্দল সহ বিভিন্ন দলের। সুতরাং গণপরিষদের সদস্যদের একাংশ 296 ছিলেন প্রত্যক্ষ জনগণ, মানে একদম ভোট করে এসেছে, প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা কর্তৃক নির্বাচিত, এবং অন্য যে 93 জন তারা ছিল মনোনীত। সংবিধান রচনার সর্ববৃহৎ উৎস আমরা জানি যে ভারত সরকার আইন 1935। ভারতের সংবিধানের এই ভারত শাসন আইন 1935-কে মডেল করেই রচিত হয়েছিল আমাদের আসল কনস্টিটিউশন। গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 1946 সালের 9 থেকে 23 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। 207 জন সদস্য এতে অংশগ্রহণ করেন। মুসলিম লীগের সদস্যরা এই সভা বয়কট করেন, কারণ তারা পৃথক পাকিস্তানের দাবি জানাতে থাকেন। প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কেন করেছিলেন? বয়সে তিনিই বড় ছিলেন। কংগ্রেসের সভাপতি জে.বি. কৃপালিনী তার কথা প্রস্তাব করেন। বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী হিসেবে এই সভাপতি নিযুক্ত করা হয়। পরবর্তীতে গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় ভারতের ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, ঠিক আছে। এই 1946-এ যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, মানে ভারতে রাজেন্দ্র প্রসাদকে যে প্রধান অ্যাডভাইস করেছিল, সেই প্রশ্নটা এসেছিল আমাদের WBCS এর প্রিলিতে, যে জিজ্ঞাসা করেছিল যে এই রাজেন্দ্র প্রসাদের 1946-এ গণপরিষদের প্রথম প্রধান অ্যাডভাইসার, প্রধান পরামর্শক কে ছিলেন, তা সেই নামটা হচ্ছে B.N. রাও। বুঝতে পারছো, আমি একদিনে বিরাট বড়, আমার চঞ্চল স্যার আমাকে বলছিল তুমি কভার করতে পারবে, তুমি ভারতের পলিটির ইতিহাস, মানে গণপরিষদ মানে কনস্টিটিউশনের ইতিহাস এত বড়টা তুমি একদিনে কভার করবে? আমি বললাম 3 মাস সময় আছে বাবা। এরকম ভাবে না গেলে এটা সম্ভব নয়, ঠিক আছে। দেখো আমি তাও লিখেছি, সাংবিধানিক উপদেষ্টা B.N. রাও, যতটা পেরেছি ততটা তুলে ধরেছি। তবে অবশ্যই বলবো প্রচুর MCQ প্র্যাকটিস করতে হবে, তখন বুঝতে পারবে। আর আশা করি আজকের গল্পের পর এই কনস্টিটিউশনাল হিস্ট্রি থেকে তোমাদের যা কিছু প্রশ্ন আসবে কোনোদিন আটকাবে না, মানে কোনোদিন বুঝতে অসুবিধা হবে না যে এই প্রশ্নটা আসলে কি, কোন জায়গা থেকে করছে। খেই হারিয়ে যাওয়ার মতো থেকে অবস্থা হবে না, বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্নটা করছে। খসড়া কমিশন, হ্যাঁ বলো।
মনোনীত আর নির্বাচিত, নির্বাচিত মানে বুঝতে পারছি যে ভোট দিয়ে জিতিয়ে যেটা নির্বাচন করেছে সেটা, আর মনোনীত ব্যাপারটা কি একটু বলে দেবেন? মনোনীত ব্যাপারটা হচ্ছে, দেখো তখন তো ভাইসরয়, এটা 42-এর কথা বলছেন তাই না? জনপরিষদ তো 42-এ স্থাপন হলো, আর 47-এ এসে ভাইসরয় পদটাকে অবলুপ্ত করা হলো। তার আগে পর্যন্ত ভাইসরয় তো নিজের লোককে মনোনীত করতে পারতো। একটা মনে আছে সে ভাইসরয় যখন বানানো হলো, যে সে নিজের লোককে মনোনীত করতে পারে আইনসভাতে? হ্যাঁ স্যার। তাহলে ওইখানে তাহলে সেই ইংরেজ সরকার আজকের যে 26,000 চাকরি বাতিল হয়েছে এই কারণেই ওখানে মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় তারা নিজের মনের মতো লোককে বসিয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে মনোনীত। নিজের পছন্দের লোককে চাকরি দিয়ে দাও। স্যার ভাইসের ব্যাপারটা কি? ভাইসরয় ব্যাপারটা কি? ভাইসরয় তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ওই পদটাকে একটু আগে বললাম যে নাম পরিবর্তন করে ভাইসরয় পদটা বানানো হয়েছিল। আর তরুণ বাবু, আপনি আরেকবার বলবেন? আমার আপনার কথাটা মনে হয় ভালো করে এলো না, আপনি বেশ ভালো করে মানে বুঝিয়ে দিয়েছিলাম মনোনীত ব্যাপারটা কি। আরেকবার বলুন দরকার। মনোনীত ব্যাপারটা হচ্ছে নিজের মনের মতন করে কাউকে একজন বসিয়ে দেওয়া, নিজের পছন্দসই ব্যক্তিকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ। যেমন তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের দিনে যে 26,000 চাকরি বাতিল হলো, হুম। এখানে আমাদের মানে এক্স এডুকেশন মিনিস্টার পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এরা তার নিজের লোকের কাছ থেকে পয়সা নিয়ে নিজের মনের মতন লোককে চাকরিগুলো দিয়ে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ, জন্য ভোট বাতিল করে দিয়েছে চাকরিটা। এটাই হ্যাঁ, হচ্ছে মনোনীত জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, এটা আর কি ব্যাপার। তো ভাইসরয় ব্যাপারটা, আমাদের ভাইসরয় লোকটা তাই করেছিল, যে যখন এটা বানানো হচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের মতো নিজের লোককে বসালো এই জায়গাতে। এই 93টা কারা ছিল প্রধানত, তোমাকে যেটা বললাম, ধরো রাজস্থানের একটা রাজা, সে একটা নির্দিষ্ট এলাকার রাজা, মানে জমিদার, বড় জমিদার, সে ওখানে রাজা হিসেবেই আছে। সে ইংরেজদের বলেছিল যে, সেখানকার যে প্রাদেশিক যে ইংরেজ গভর্নর ছিল তাকে বলে রেখেছিল, স্যার আপনি ইন্টারফেয়ার করেন না, আপনার মাসে মাসে কত টাকা লাগবে বলেন, আমি সেই টাকাটা আপনাকে পাঠিয়ে দেবো, এদের কাছ থেকে ট্যাক্স তুলে আমি এখানকার রাজা নিজের মতো দেখবো। ইংরেজ সরকার কিছু কিছু জায়গাতে ইন্টারেস্ট দেখায়নি, বুঝতে পেরেছো? সেই জায়গাগুলোতে ইন্টারেস্ট দেখায়নি। তো এরকমই হয়েছিল। তো সেই লোকগুলোকে যখন এই সভাটা হলো, তখন স্বাভাবিক ব্যাপার, এরা তো বকলমে ইংরেজ সরকারের ভাইসরয়েরই নিজের লোক, তো তাকেই বসালো। সেজন্য এই 93 জন মনোনীত। বারবার বললাম আমার লিখতে ভুলে গিয়েছি, এমসিকিউ করতে গিয়ে তোমরা হয়তো পাবে যে এখানে প্রশ্ন আসে কিছু স্পেশাল স্পেশাল নাম। সেকেন্ড, কি কি প্রশ্ন আসে, এই 389 এর মধ্যে কতজন ছেলে, কতজন মেয়ে, ঠিক আছে, কতজন অ্যাংলো ইন্ডিয়ান, মানে এগুলো আমি একটা বানিয়েছিলাম, কিন্তু সেটা এখন আর পাচ্ছি না আমি খুঁজে। থাক, দরকার নেই, এত একদিনে তুমি গল্পের মধ্যে বুঝে গেছো তাহলেই হবে, কারণ পরে গিয়ে সবই এমসিকিউ তে শিখবে, এগুলো আবার মানে পাবে, তখন শিখে নিতে হবে। বেশ বলি স্যার সংবিধানের ক্লাস এটাই স্যার কমপ্লিট না আরো স্যার রয়েছে? ভালো করে একটা জিনিস বলি তোমাকে, তুমি সংবিধান এখনো তৈরি হলো, তোমাকে সংবিধানে এরপরে খসড়া কমিটি, ওই যে কমিটিটা জানতে হবে। পরের দিন থাকবে যে, দেখাচ্ছি তোমাকে এর নিচে, পরের দিন থাকবে যে কোন ব্যবস্থাটা কোন দেশ থেকে নেওয়া হলো, মানে এই যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থাকবে, লোকসভা স্পিকার থাকবে, মৌলিক কর্তব্য বলে একটা ব্যাপার থাকবে, রাষ্ট্র পরিচালনার জন্য কি কি নীতি থাকবে, কিভাবে সংবিধানকে চেঞ্জ করা হতে পারে, সুপ্রিম কোর্টের কাজ কিরকম হবে, এগুলো কোনোটা ব্রিটিশ থেকে নেওয়া, কোনোটা রাশিয়া থেকে নেওয়া, কোনোটা আয়ারল্যান্ড থেকে নেওয়া। প্রশ্ন আসে, বুঝতে পেরেছো? যে রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে হটানোর জন্য যে নিয়মটা আছে, সেটা কোন দেশ থেকে ভারতের সংবিধানে নেওয়া হয়েছিল, প্রশ্ন আসে। ভারতের একটা প্রধানমন্ত্রী থাকবে, এটা কে ডিসাইড করেছিল, কোন দেশের আইন থেকে নেওয়া হয়েছিল, এটা বুঝতে পেরেছো? নাগরিকত্ব, ভারত কি হলে সে ভারতের নাগরিক, আর কোন লোকটা ভারতে এসে 15 বছর থাকলো তবুও তাকে ভারতের নাগরিক বলা যাবে না, এই নিয়মগুলো কে চালু করেছিল, কি চালু করেছিল। তো পরের দিন আমরা এই ভেতরে ঢুকবো আর নাগরিকত্বটা পড়বো। তারপরে তো প্রস্তাবনা আছে, আরো বিরাট বড় জিনিস এটা, ঠিক আছে? পুজোর আগে 4টে ক্লাস পাবো আমি, এই 4টে ক্লাসে আশা করি গল্পের আকারে যদি প্রতিদিন কেউ মন দিয়ে ক্লাসটা করো, শুনে যাও কি হচ্ছে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে বারবার বলছি সেইটা পাবে, যে প্রশ্নটা আচ্ছা ওই অমুক জায়গা থেকে করেছে, প্রশ্নটা ওই পিডিএফ এ পাবো, এই ব্যাপারটা হবে। আদারওয়াইজ তোমার মনে হবে যে মানে যে প্রশ্ন আসছে, কোথা থেকে আসছে, কি আসছে, কিছুই তো বুঝছি না, এটা এমনি মনে রেখে দিচ্ছি, মানে একটা পিকচার ইমেজের মতো, দুদিন পর আবার করতে গিয়ে ভুলে গিয়েছো, এরকম হবে। যাই হোক, গণপরিষদের মোট সভা তাহলে 11টা। এর মধ্যে দশম সভাটি অনুষ্ঠিত হয়েছিল 6 থেকে 17 অক্টোবর 1949। ভালো করে ভেবে দেখো, এই যে 11টা সভা, তাহলে প্রথম সভা কবে হলো সেটা লিখেছিলাম, 11 নম্বর সভাটার কথা লিখলামই না, দশমটা কেন বললাম, কারণ দশমটা জিজ্ঞাসা করেছে ডাব্লিউবিসিএস, সেই জন্য আমি এখানে তুলে দিয়েছি যে দশম সভা গণপরিষদের কবে হয়েছিল জিজ্ঞাসা করেছে ডাব্লিউবিসিএস এর প্রিলিতে।
যেহেতু ওই কমিটি তোমাদের কোয়েশ্চেন বানাচ্ছে, তাই আমি এখানে দিয়েছি কেন, কারণ যাতে ওদের ইন্টারেস্ট কোনগুলোতে সেগুলো দেখার জন্য। যে 6 থেকে 17 অক্টোবর 1949 সালে সংবিধান গ্রহণ ও কার্যকর। সংবিধানের খসড়া 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। 1950 সালের জানুয়ারিতে সদস্যদের দ্বারা স্বাক্ষরিত হয়। মানেটা কি? মানেটা হচ্ছে যে গণপরিষদ দ্বারা সাংবিধানিক সভা যে করা হয়েছিল, সে সাংবিধানের খসড়া মানে কনস্টিটিউশন ভারতে এবার চালু হবে, তার একটা বই এবার লেখা হয়ে গিয়েছে, সেটাকে ভারতীয় সংবিধান হিসেবে নামকরণ দেওয়া হয়ে গিয়েছে। কবে সবাই অ্যাকসেপ্ট করলো যে এই বইটা হচ্ছে ভারতের সংবিধান? সেটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর সদস্য কর্তৃক স্বাক্ষরিত হয়, সবাই সই করলো যে আমরা আজ থেকে ডিসাইড করলাম এটাই ভারতের সংবিধান। 1950 সালের 24শে জানুয়ারি এবং 1950 সালের 26শে জানুয়ারি এই থেকে এটা কার্যকর হলো। বুঝতে পেরেছো? আচ্ছা, স্বাক্ষর করা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। আর ভারতে কবে থেকে এই কনস্টিটিউশন বইটা চালু করা হবে সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। এই কারণেই 26শে জানুয়ারিতে আমরা আজকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে যাই। অনেকজনই প্রশ্ন করে যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কি এমন হয়েছিল ওই দিনকে যে আমরা এরকম করে প্রজাতন্ত্র দিবস পালন করি। সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি ওই বইটাকে ডিসাইড করা হলো যে এই বইটাই হচ্ছে ভারতের কনস্টিটিউশন বা ভারতের আইনের বই। বুঝতে পেরেছো? এখানে ছবিটা থাক, তোমরা দুটো একটা কথা শুনে রাখো এখানে। সেটা কি? ভারতের এই সংবিধানের প্রথম নকশা বা পাণ্ডুলিপি যে তৈরি করেছিল, মানে প্রথম নকশা, মানে বুঝতে পারছো, মানে বইটার চারিদিকে যে ছবিটা, সেই ছবিটা কে বানিয়েছিল? সেটা তো আমাদের একজন বাঙালি শান্তিনিকেতনের শিল্পী নন্দলাল বসু। তোমরা আজও শান্তিনিকেতন বোলপুরে যদি ঘুরতে যাও, ওই আমবাগানের পাশ দিয়ে যখন হাঁটবে দেখবে প্রচুর ভাস্কর্য বানানো আছে, রাস্তার ধারে স্কাল্পচার গুলো বানানো আছে, ভেতরে ওরা দেখতে পাওয়া যায় শান্তিনিকেতনের ভেতরে। ওই স্কাল্পচার গুলোর মধ্যে ম্যাক্সিমামই নন্দলাল বসু ওখানকার আর্ট প্রফেসর ছিলেন, উনি এবং ওনার ছাত্রদের সে নিজে হাতে বানানো। তা সেই লোকটা অরিজিনাল যে বইটা হয়েছে আমাদের কনস্টিটিউশনের, তার ডিজাইন উনি বানিয়েছিলেন। তিনি অজন্তা গুহাচিত্রের শিল্পকর্ম অনুসরণ করে সংবিধানের এই অলঙ্করণ করেছিলেন। সেই সংবিধানের একটা মুখ বন্ধ, মানে সামনে একটা সূচনা, 395টি ধারা, 22টি পার্ট বা অধ্যায় এবং 8টি শিডিউল বা তফসিল অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে সংখ্যাগত দিক থেকে সংবিধানে 467টি ধারা, 25টি অধ্যায় এবং 12টি তফসিল আছে। ভারতীয় সংবিধানের সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয়তা উভয় প্রকার বৈশিষ্ট্য সমন্বয় দেখা যায়। মানে কোনো কোনো আইন অতি সহজেই পরিবর্তন করা যায়, আর কোনো কোনো আইন পরিবর্তন করার কারো দাদুরও ক্ষমতা নাই, একদম দুষ্পরিবর্তনীয়তা। এটাই দুরকম ধর্মই কিন্তু এর মধ্যে দেখা যায়। পৃথিবীর বৃহত্তম এই সংবিধান হাতে লেখা হয়েছিল। কে লিখেছিল জানো? বিহারের একটা লোক, সে কে? প্রেম বিহারী নারায়ণ। 6 মাস ধরে লিখেছিল। আচ্ছা, পুরো নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। গৃহীত হবার দিন থেকে ভারতে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে পরিচিত করা হয়। এখন আমরা জানো তো ভারতকে 5টা বলা হয়: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। কিন্তু যখন প্রথম 1950 সালে এটা গ্রহণ হচ্ছে, তখন 3টে বলা হতো যে ভারত কিরকম একটা দেশ হবে: সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। পরে আরো দুটো যোগ করা হলো। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে সিপিআইএম এবং মুসলিম লীগ, যে মুসলিম সদস্যগণ, তারা কিন্তু গণপরিষদে যোগদান থেকে বিরত থাকেন। তারা কিন্তু দুজনেই সিপিএম এবং মুসলিম লীগ দুজনেই বলেছিল এই বইটাকে আমরা সেদিনকে বলেছিল কনস্টিটিউশনাল হিসেবে মানি না। বলতে গেলে একরকম ভাবে কংগ্রেস জোর করেই এটাকে চালু করলো ভারতের সংবিধান হিসেবে, নিজেদের ক্ষমতা বেশি থাকার ফলে, নিজেদের সদস্য সংখ্যা বেশি থাকার ফলে। গণপরিষদ দ্বারা 1947 সালের 22শে জুলাই আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়। আবার কোয়েশ্চেন, কবে থেকে ভারতের যে জাতীয় পতাকা, কয়েকদিন আগে ইন্ডিয়ান ফ্ল্যাগ ডে গেল, তাহলে ভারতের যে জাতীয় পতাকা সেটা কবে থেকে ভারতের জাতীয় পতাকা ডিসাইড হলো? 1947 সালের 22শে জুলাই থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্তোত্র হিসেবে গৃহীত হলো কবে? 24শে জানুয়ারি 1950 সাল থেকে। বুঝতে পারছো? এগুলো কোয়েশ্চেন এক একটা। গণপরিষদের সর্বশেষ অধিবেশন, ওই যে বললাম গণপরিষদের কটা মিটিং হয়েছিল? 11টা। সর্বশেষ, আজের পর আর কোনোদিন অধিবেশন হবে না, যা করার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। সেটা কবে হলো? সেই যে বললাম যে 1950 সালের 24শে জানুয়ারি সবাই সই করলো যে এই বইটাই হবে ভারতের কনস্টিটিউশন, ভারতের আইনের বই, ভারতের সংবিধান। সেইটাই ছিল শেষ মিটিং এবং শেষ দিন।
1950 সালে 24শে জানুয়ারি। তাহলে ওই একই দিনে ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হলো। এবং ভারতে লোকসভা এবং বিধানসভা, এই যে রাজ্যসভা, সরি বিধানসভা বলছি, রাজ্যসভা এবং লোকসভা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ভারতের পার্লামেন্ট 1952 সালের মে মাস থেকে চালু করা হবে এইটা ডিসাইড করে, এবং মে মাসেই চালু করা হলো। ডেটটা আমি জানি না, আসেও না, যাই হোক এতটা ঘটনা ঘটলো, এইগুলোই এখানে আস্তে আস্তে লেখা আছে। ঠিক আছে, এই যে গণপরিষদের মোট 15 জন সদস্য মহিলা ছিলেন, ঠিক আছে, তার মধ্যে অম্বু স্বামীনাথন, দুর্গাবাই দেশমুখ, সরোজিনী নাইডু আর রাজকুমারী অমৃতকর, এই 4টে নাম মনে রাখবে। ঠিক আছে, মানে এখানে কোয়েশ্চেন দিয়ে দেয় কি, যে গণপরিষদে যে 15 জন মহিলা সদস্য ছিলেন তাদের মধ্যে মানে এনাদের মধ্যে কে সদস্য ছিলেন, 4টে অপশন দিয়ে দেয়, দেখেছি WBPSC, তার মধ্যে এই 4টে নাম থাকে, মানে ওরা খুব ভালোবাসে এই 4টে নামকে, স্বামীনাথন, দুর্গাবাই দেশমুখ, সরোজিনী নাইডু আর রাজকুমারী অমৃতকর। ঠিক আছে, সংবিধানের প্রধান বুঝতেই পারছো, সংবিধানের প্রধান প্রায় 70% ভারতে 1935। এখানে বিভিন্ন দেশ থেকে নেওয়া, এই মরেছে আমি এই পিডিএফ দিয়ে দিয়েছি, আচ্ছা দিয়ে দিয়েছি, পরের দিন পড়াবো জিনিসটা, যে কোন ব্যাপারটা কোন দেশের সংবিধান থেকে আমাদের আম্বেদকর বাবু তুলেছিলেন, যে সংসদীয় সংস্কার, মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউএসএসআর মানে রাশিয়া, সেটা সোভিয়েত ইউনিয়ন, সেখান থেকে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান, এটা কোন দেশ থেকে নেওয়া, এটা রাশিয়া থেকে নেওয়া। এই লিস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি, এটা আর একটু ডিটেলে বলতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো সেটাই লিস্টটা পড়ে নিতে পারো, মানে এইটুকু পড়লেই এমসিকিউ হয়ে যাবে, যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে কিছু ক্ষমতা সেন্ট্রালের কাছে থাকবে, কিছু ক্ষমতা রাজ্যের কাছে থাকবে, এই ব্যবস্থাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কানাডা। বুঝতে পারছো, লিস্ট দেওয়া আছে এখানে, এগুলো থেকে এমসিকিউ আসে। আগামী পর্বে থাকছে এই যে ছবিটা, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডান দিকে লেখা হলো জুডিশিয়াল রিভিউ, রুটস, অ্যামেন্ডমেন্টস, মানে অ্যামেন্ডমেন্টস মানে হচ্ছে মানে সংশোধন, কি কি সংশোধন করা হলো, তারপরে ভবিষ্যতে আরো বিভিন্ন সবকিছুই। আশা করি যতটা পেরেছি ইনফরমেটিভ করার চেষ্টা করেছি। আজকের মতো এখানেই শেষ করলাম। হ্যাঁ বলো। হ্যাঁ ক্লাস আমারও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কখন থেকে বকছি। না ক্লাস অনেক ভালো লাগলো বলে। হ্যাঁ যতটা পেরেছি ইনফরমেটিভ করার চেষ্টা করেছি, মানে অন্তত এরপরে গিয়ে তুমি যদি প্রশ্ন পাবে যখন না, তখন কি যেন মানে আমি দেখেছি পলিটিতে না কি হয়, আমরা কেউ পলিটিটা ডিটেলে জানি না, এই গল্পগুলো ডিটেলে জানি না, তাতে কি হয়, তাতে যখন প্রশ্নটা আসে সে কি হয়, একটা ছেলে 500 প্রশ্ন দেখে গিয়েছে, পরীক্ষায় যাওয়ার সময় তার 200 প্রশ্ন মাথায় আছে, পরীক্ষা হলে গিয়ে আরো 100 ভুলে গিয়ে 100 প্রশ্ন মাথায় মাথায় আছে, একটা কোশ্চেন আছে, মনে থাকলে ভালো, না মনে থাকলে গেল, এরকম একটা অবস্থায় চলে আসে। কারণ কি, কারণ পলিটি জিনিসটা কেউই গল্পের আকারে গোটা ঘটনাটা জানে না, কি হলো, কার হলো, কখন হলো, তারপরে কি হলো, গোটা জিনিসটা একটা ইতিহাসে তুমি যেমন জানতে পারো। তো পলিটি আমাদের দেখেছি রাজ্যে, বিশেষ করে আমাদের বাংলার কোচিং সেন্টার গুলোতে খুব একটা ডিটেলে জায়গাতে যায় না, সব জায়গায় এমসিকিউ দিয়ে ছেড়ে দেয়। তো আমি বলে দায়িত্ব নিলাম, চঞ্চল স্যারকে বললাম তুমি আমাকে 4টে ক্লাস দাও, আমি একটা সলিড পলিটির কিছু একটা বানাবো। উনি বললো ঠিক আছে বানাও, চলো। তো সেটাই আজকে ফার্স্ট ডে হলো। নেক্সট একটা পিডিএফ আছে, সেটা নেক্সট দিনই চালু হবে, সেটা আরো বড়, সেটা 2 দিনে শেষ করব। ঠিক আছে, প্রথম দিন অর্ধেকটা পড়াবো, সেই পিডিএফটা আবার তৃতীয় দিন পড়াবো, তা করতে করতে দুর্গাপুজো চলে আসবে। চলো 4টের মধ্যে আশা করি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবো, যেখানে গিয়ে তারপরে গিয়ে তোমরা এমসিকিউ করতে আরম্ভ করলে ইজিলি বলে দিতে পারো, আচ্ছা এটা ওই ঘটনা, তার কাছে এটা ওই ঘটনা, এরকম ভাবে করে ফেলতে পারবে। চলো শেষ করছি। স্যার পিডিএফটা দিয়ে দেবেন। হ্যাঁ এই পিডিএফটা এখনই পেয়ে যাবে তোমরা। হ্যাঁ তবে এটাই বললাম, পিডিএফ এ সবকিছু নেই, মানে তুমি যদি সবই করতে চাও প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কত কিছু আছে তার ঠিক নেই, অত সম্ভবই নয়। তাহলে সব যদি পেতে চাও তাহলে একটা বই আছে, MS লক্ষ্মীকান্ত, 1400 পাতার বই, যারা IAS IPS হয়, ইউপিএসসি দেয়, তারা ওই বইটা 3 বছর ধরে পড়ে, দিয়ে গিয়ে IPS হবো বা IAS হবে ডিসিশনটা নিয়ে পরীক্ষায় বসতে যায়। বুঝতে পেরেছো তো, অতটা সম্ভব না আমাদের পক্ষে জানাটা। স্যার আমাদের জন্য স্যার কোনো বই নিতে হবে কি না স্যার, এই নোট করলেই কভার? না না, তোমাদের জন্য এখন কোনো বই নিতে হবে না, দেখো এই নোটগুলো তো 10 পাতা 12 পাতা করে বই, তো বুঝতে পারছো 4 দিন পরে গিয়ে এই শুধু কোয়ালিটির ওপরই তোমার 50 পাতার বই পেয়ে যাবে, তার সঙ্গে যদি 500 এমসিকিউ পড়ে যাবে, 1 মাসে যদি এইটুকু রেডি করো বিরাট ব্যাপার। আর না স্যার, রেলের রয়েছে তো, রেলের এটা তো স্যার কভার হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ফার্স্টেই বললাম তোমাকে, যে পলিটি নেই এমন কোনো বই নেই, যে কোনো স্ট্র্যাটেজিকের বইতেই সংবিধান এবং পলিটি সংক্রান্ত চ্যাপ্টার থাকবেই। চলো শেষ করছি।